অভিনয় কি ছোটবেলা থেকেই ভেবেছিলে যে আমি অভিনেতাই হব, নাকি অন্য কিছু ভেবে অভিনেতা হয়ে গেছো বা প্ল্যান করে অভিনেতা হয়েছো? কিরকম ছিল? অভিনয়টা যে আমার প্রফেশন হবে, এটা থেকে অর্থ উপার্জন হবে, হুম। এইটা কখনো মাথায় ছিল না। থাকার কথাও নয়, কারণ আমার যেখানে বাড়ি সেখানে আমরা 3টে সাবজেক্ট জানি। এবং যে সময় মানে 90s-এর যে সময়ে আমি বড় হয়েছি, সেই সময় হুম। আর্টস, কমার্স, সায়েন্স হুম হুম। খতম। এখানে কাজ করেছো, মুম্বাইয়ে করেছো, দক্ষিণে করেছো, যদিও সংখ্যাটা মুম্বাইয়ে বলো দক্ষিণে বলো খুব বেশি নয়, বাট করেছো কাজ। এই কাজ করতে গিয়ে তিনটে জায়গার কি পার্থক্য তুমি ফিল করেছো? So the content, what they're approaching, because of their performance. So it doesn't matter, ওই ব্যারিয়ারটা ওখানে থাকছে না। Lots of new producers, lot of new directors coming up with the new ideas, a lot of new actors, they're performing, it's showcase. জেলেসি, এই যে একটা কম্পিটিশন, ছোট্ট হ্যাঁ, একটা জায়গায় হ্যাঁ। একে অপরকে টেক্কা দিয়ে উপরে উঠে যাওয়ার জন্য যে কোনো রকম একটা প্রজেকশন করে দেওয়া, সেটা কি? আমার মনে হয় না এইটার জায়গাও তৈরি হয়েছে, এটার জন্য আরেকটু বড় হওয়া প্রয়োজন ইন্ডাস্ট্রিতে। আচ্ছা। এটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক, বাট নিশ্চয়ই ভালো কাজ হচ্ছে। না, But না, আরো ভালো কাজ তো আমরা অবশ্যই expect হচ্ছে। করি, right? আজকে তুমি দেখো না যে শিবুদারা যে কাজগুলো করছে, মানুষ দেখছে না, দেখছে না। দেবদা যে কাজগুলো টাচ করছে, মাঝে মাঝে বিভিন্ন দু একটা সাবজেক্ট এরকম বেরিয়েছিল, যেমন তথাদা আগের বছর ছবিটা করেছিল, রাস করেছে, পারিয়া করেছে, দুটোই একটা ঠিকঠাক জায়গা দিয়েছে। যখন কোনো গল্প আসে বা স্ক্রিপ্ট পড়ো, তখন নিজের চরিত্র সম্বন্ধে প্রথমে কি ফোকাস করো? কোনটা দেখে তোমার মনে হয় যে না, ইয়েস আমি এটা করবো, এই চরিত্রটা আমি করবো? এই লোকটা কেন আছে গল্প, যদি না থাকে তাহলে গল্পের কি যায় আসে? যদি দেখি এই লোকটা থাকলে গল্পে সত্যি যায় আসে, তাহলে আমি এই প্রত্যেকটা স্টোরি 2-3টে লোককে কেন্দ্র করে ঘুরে, হুম হুম। আই শুড বি দ্যাট ওয়ান অফ দেম। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ডেবি আনলিশড। আর ডেবি আনলিশডের এপিসোড মানেই নতুন করে, নতুন ভাবে, নতুন কোনো মানুষের সঙ্গে আড্ডা। আর আজকে যিনি আমাদের আড্ডায় আমার সঙ্গে এবং আপনাদের সঙ্গে রয়েছেন, তিনি আমাদের খুব পরিচিত একজন মুখ। অর্থাৎ যারা সিনেমা দেখতে ভালোবাসেন, ওয়েব সিরিজ দেখতে ভালোবাসেন, সিরিয়াল দেখতে ভালোবাসেন, তাদের কাছে বেশ পরিচিত নাম, বেশ পরিচিত মুখ। বিশেষ করে একটি সিরিয়াল তাকে বেশ জনপ্রিয়তা দিয়েছে, গুড্ডি। তারপর তো অনেক কিছুই রয়েছে, অনেক কিছু করছেন, আগামী দিনে আরো অনেক প্রজেক্ট আসছে। এমন একজন মানুষ এবং আমার পছন্দের একজন অভিনেতা রণজয় বিষ্ণু আজকে আমার সঙ্গে ডেবি আনলিস্টে। ওয়েলকাম। থ্যাংক ইউ। রণজয়ের সঙ্গে আমার প্রথম আজকে দেখা, কারণ তোমার একটা স্টোরি আমি মনে হয় রিসেন্টলি করেছিলাম আমাদের যে একটা নিউজ চ্যানেল আছে অমনি 360 নিউজে। সেটা হলো একটা ভৌতিক একটা কাণ্ড ঘটেছিল, সেই স্টোরিটা আমরা কভার করেছিলাম আচ্ছা। সে সময়। কিন্তু তখন তোমার সঙ্গে আমার আলাপ ছিল না, তো তোমায় সেই ইনসিডেন্টটা জিজ্ঞেস করার সুযোগ হয়নি। আজকে ডেফিনেটলি এই আড্ডায় জিজ্ঞেস করব। তবে প্রথমে যেটা জানতে চাইবো, এই যে তুমি অভিনয় করছো দীর্ঘদিন ধরে, এখানে করছো, মুম্বাইতে করছো, দক্ষিণে করেছো, আগামী দিনে আরো প্রজেক্ট আসছে, তো অভিনয় কি ছোটবেলা থেকেই ভেবেছিলে যে আমি অভিনেতাই হব, নাকি অন্য কিছু ভেবে অভিনেতা হয়ে গেছো বা প্ল্যান করে অভিনেতা হয়েছো? কিরকম ছিল? না, মানে অভিনেতা, মানে অভিনয়টা যে আমার প্রফেশন হবে, এটা থেকে অর্থ উপার্জন হবে, হুম। এইটা কখনো মাথায় ছিল না। থাকার কথাও নয়, কারণ আমার যেখানে বাড়ি সেখানে আমরা 3টে সাবজেক্ট জানতাম। যখন আমি অভিনেতা হলাম, মানে প্রফেশনাল অ্যাক্টর হলাম, তখন রিয়েলাইজ করলাম যে there are few institutions also মানে available there, like SRFTI, Pune FTI, NST, where you can go and you can learn. বাট আমাদের ওখানে 3টে সাবজেক্ট জানতো আর কি। আমার বাড়ি মধ্যমগ্রাম, এবং যে সময় মানে 90s-এর যে সময়ে আমি বড় হয়েছি আর কি, সেই সময় আর্টস, কমার্স, সায়েন্স খতম, ওর বাইরে শেষ। এবার আমার মাসির একটা নাটকের দল ছিল, তো আমি সেখানে অভিনয় করতাম, খুবই অল্প বিস্তর, সেরকম যে মারাত্মক কিছু বড় ব্যাপার মানে সোকল যেটা আমরা প্রফেশনাল থিয়েটার বলি সেটাও না। আচ্ছা। সো সেটা যে কখনো আমার প্রফেশন হয়ে যাবে এটা আমি ভাবিনি। আমি জুনিয়র আর্টিস্ট হয়ে একটা জায়গায় আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, আমি গিয়েছিলাম, মানে সেখানেও জাস্ট একটা টাকাটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল না, বিকজ আমি আঁকা শেখাতাম তখন এবং পড়াশোনা করতাম। সো দ্যাটস হাউ আমি ইন্ডাস্ট্রিতে আসি। তারপরে যে থেকেই যাবো আর কোনোদিন ব্যাক করবো না সেটা বুঝতে পারিনি তখন। তো এটা কি সাডেনলি হয়েছে আশাটা? হ্যাঁ, মানে 2008-9 হবে, জাস্ট আমার কলেজ শেষ হয়েছে, জব করছি,
সেই সময় মোনালিসা বলে একজন আগে অ্যাঙ্কার ছিল, অভিনেত্রী ছিল, এখন খুব একটা কাজ করে না। হুম হুম এখন ওর বিয়ে হয়ে যায়। হাওড়া ব্রিজ বলে সঙ্গীত বাংলায় অ্যাঙ্কারিং করতো, সে হুম খুব হুম। জনপ্রিয় একটা শো ছিল। ওর মায়ের একটা ইনস্টিটিউশন ছিল মধ্যমগ্রামে, আচ্ছা। বোলেরো বলে, হুম যেটার দেবাশিস দা হচ্ছে কর্ণধার এবং ওর মা মধ্যমগ্রাম ব্রাঞ্চ সামলাতো সেখানে। অ্যান্ড I came from a very lower middle class family, so I did not have much money to spend on dance or anything else. So they have an institute of dance. তো আমার নাচতে ভালো লাগতো বলে উনি আমাকে ডেকে নিয়েছিলেন। তো টাকা পয়সা নিতেন না, আই এম গ্রেটফুল টু হার। এবং ওদের শোগুলো আমি এমনি করতাম। তো এরকমই নীর ভাঙা ঝড় বলে স্টার জলসার একটা সিরিয়াল, হুম হুম একদম when স্টার জলসা জাস্ট অ্যারাইভড, তো সেই সময় উনি আমাকে, বিশ্বজিৎ ঘোষ বলে একটা ছেলে অভিনয় করে, আহ, তো ওখানে আরো একটা ছেলে ছিল কিন্তু ওনাকে ও নিয়ে যায়নি, জিতু কমল, যে হুম এখন হুম। জিতু ওই শোতে ছিল আর কি। তো আমরা সবাই তিনজনকে মানে আমরা সবাই তিনজন ওই ঘটনাচক্রে ওই ওখানে জুনিয়র আর্টিস্ট হয়ে যাই আর কি। আচ্ছা। তো এবার দুদিন ওখানে থাকার পর সামহাউ কিছু একটা ঘটনা ঘটে, আমারই পাপ আমি বলতে পারি সেটা। ওকে। সেটা আমি এখন আর বলছি না। আচ্ছা। তো আসলে তখন তো ভাবিনি যেটা কোনো প্রফেশন। আমি জানি বাড়ি থেকে আমাকে আঁকা শেখাতে হবে, পড়াতে হবে, হুম হুম চাকরিতে ঢুকেছি, চাকরি করতে হবে, যা যা করার একাডেমিক জিনিসপত্র করতে হবে। তো সেখানকার যে ডিরেক্টর ছিল সে আমাকে ডেকে বলে যে তুমি যে কেউ একজন কোনো একটা সংলাপ বলতে পারছো না বলে তুমি হাসছো। আর তখন না অনেক বেশি বেপরোয়া ছিলাম, মানে কিছুই যায় আসে না তো, কারণ কাউকে তো আমার জবাবদিহি করার নেই, হুম হুম তো একাই রাজ। হুম হুম। তো বাড়ি গিয়ে তো এটা আমার প্রফেশন নয়, এখান থেকে ফিরে যাবো। তো সে আমাকে ওই সংলাপটা বলতে বলে, গোপাল চক্রবর্তী তার নাম। রবি ওঝার স্কুলিং ছিল তার, রবি ওঝারই প্রোডাকশন ছিল। ইউ নো রবি ওঝা, হি ওয়াজ হুম, লাইক একদম। মাস্টার ইন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিরিয়ালের অন্য ফরম্যাট নিয়ে চলে হুম এসেছিল। হুম হুম So he told me and he still says कि रोनो भूले जास ना, তোর কিন্তু প্রথম ডিরেক্টর আমি, ঠিক আছে, कि भाई तुम निकल जाओ यहाँ से और दोबारा यहाँ पे नहीं आना। বললাম, আসবো না মানে, আমার এই যে 300 টাকা পাচ্ছিলাম, এটা তো আমার সারা মাসে 4 দিন আকাশে কি পাই আমি। আমি হুম। নিজের পেটে নিজেই লাথি মারলাম, বলছো বেরিয়ে যাও, তুমি আসবে না, শুধু একটা কাজ করো, তুমি ওর ছবিটা স্বর্ণকে দিয়ে যাও। স্বর্ণেন্দু সমাদ্দার, যে এখন প্রডিউসার ডিরেক্টর, হুম স্বর্ণদা হুম তখন থার্ড এডি ছিল, হুম হুম। 2009 হবে মোস্ট। মানে তুমি হেসেছিলে তাই না, আমি কিছু একটা ঘটনা ধীরে বলছি করেছিলে? না, ওকে ফাইন। কোনো একটা সংলাপ নিয়ে আমি বোধহয় কিছু হাসাহাসি হুম হুম করেছিলাম হুম এবং হুম। আমার মনে হচ্ছিল এই সংলাপটা এইভাবে কেউ বলতে পারে না। ওকে। এটা ভুল বলছে, যে অভিনেতাই বলছে। হুম হুম। এবং বাইরে বেরিয়ে আমি আর বিশ্বজিৎ, আমি ওকেই বলছি আর হাসছি, এটা গোপালদা শুনে নিয়েছিল। আচ্ছা। তো অদ্ভুতভাবে আমার আমার খুব দুঃখ নিয়ে বাড়ি ফিরে আসি আর কি, আর আমার হলো না আর কি বিষয়টা। বাট ১-২ মাস পর, আমার তো ওটা নিয়ে কোনো দেনা পাওনা নেই, আমি তো কোনো আশা করেই যাইনি, ওটা তো আমার একটা এক্সট্রা টাকা আসছে তাই আমি হুম গিয়ে দাঁড়িয়ে আছি ওখানে। মানালি ওখানে বোধহয় থার্ড লিড করতো না, কিছু একটা এরকম হবে, বাড়ির ছোট বোন টোন হতো। তো ১.৫-২ মাস পরে আমার কাছে একটা ফোন আসে যে রবি ওঝার নতুন সিরিয়াল শুরু হচ্ছে, যেখানে প্রধান মুখ্য চরিত্রে ছেলেমেয়ের নির্বাচন করা হবে, নতুন মুখ চাই, অডিশন। হুম হুম লাইক আচ্ছা, তো উনি বলেছিলেন বোধহয় হুম সেটা হবে, হুম। বাট সেটা ওয়ার্কআউট করেনি। বাট তার ১ মাস পরে এবার না ওই ছবি সার্কুলেট করা শুরু হলো, তখন হার্ড কপি ছিল। তো আমি আর বিশ্বজিৎ সকালবেলা রোজ, আমি যখন অফিসে যেদিন থাকতো না, আমি গিয়ে ওই প্রোডাকশন হাউসে ছবি দিয়ে আসতাম ওর সাথে। ওটা আমাদের খেলার মতো হয়ে গেছিল, আচ্ছা। মানে মজা লাগছিল, এরকম নয় যে ওটা কারণ নিয়ে আমার করে সিরিয়াসলি কিছু হুম ভাবতে হুম হবে। হুম হচ্ছে যা হবে, যদি এক্সট্রা একটু পয়সা আসে ভালোই হয়। তুমি খুবই বেসিক চিন্তা ভাবনা, হ্যাঁ না। এবং আমি বলবো না যে দারুণ একটা কিছু অভিনয় করতাম, কারণ আচ্ছা। পুরো দুটো প্যাটার্নই আলাদা। হুম হুম তো একবার আমার এখনো মনে আছে যে আনন্দবাজারে একটা বেরিয়েছিল ট্রনের, তখন এই শৈবালদা আর আরেকজন বিশ্ববিদ্যা বলে একজন ছিল, তারা ট্রন বলে একটা হাউস ছিল তখন। হুম। খুব জনপ্রিয় সিরিয়াল তারা সেই সময় উপহার দিয়েছে আচ্ছা বাংলাতে। আচ্ছা। তো ট্রনের একটা বোধহয় কোনো সিরিয়াল আছে, ইফ আই এম নট রং, দ্যাটস মনামির কোনো একটা সিরিয়াল, বিন্নি ধানের খই, হুম হুম সেটার কাস্টিং হচ্ছে, হুম হিউজ তামঝাম, 11 নম্বর স্টুডিওতে আমরা সবাই যাই। দের ওয়াজ অ্যারাউন্ড 500 পিপল, মানে হু গট সিলেক্টেড, রিজেক্টেড আমি ছেড়ে দিলাম। তাদের মধ্যে থেকে 40 জন ফাইনালিস্ট, যাদেরকে নিয়ে ওয়ার্কশপ করা হলো। ওয়ার্কশপ করার পরে একটা 10 জনের না 15 জনের লিস্ট বেরিয়েছিল যারা সিরিয়ালটা করছে, তার মধ্যে আমার নাম ছিল। ওয়ার্কশপটা সেখানে চন্দন দা থেকে শুরু করে প্রয়াত পীযুষ দা থেকে শুরু করে আরো অনেকে ছিলেন, কিন্তু সেই সিরিয়ালটা আমাদের কাউকে নেওয়া হয় না।
তাহলে হ্যাঁ, সামহাউ কিছু একটা হবে। হুম, প্রোডাকশনের কথা অত বুঝি না। অন্য সব কাস্টিং হয়। তার কিন্তু বললাম যে দায় নেই। হচ্ছে ভালোই লাগছে। ঠিক আছে, অসুবিধা নেই। তার ৩ মাস পরে আম এখন যেরকম Zara কিংবা all the brands are here in Kolkata, that time Turtle was a very big brand. হুম, Back in 2009-10 এই সময়। ফর So মেন্স। for men's. হুম, So there was a fashion show going on, Money Square most probably. তো সেখানে ওরকম ছবি দেখে কেউ আমাকে ডেকে পাঠিয়েছিল আচ্ছা। যে আসতে হবে। তো আমি আর বিশ্বজিৎ দুজনেই ওখানে গিয়েছিলাম। তো এবার আমি কোনদিন র্যাম্পে হাঁটিনি। আমি আমার পাড়ার বন্ধুর থেকে পাড়ার একটা ছেলের বাড়িতে কম্পিউটার আছে, আমি তাকে গিয়ে জিজ্ঞেস করি যে ভাই হাউ টু ওয়াক অন আ র্যাম্প। আমি তো হ্যাঁ বলে দিয়েছি। বলেছে কালকে ৫০০ টাকা দেবে। ৫০০ টাকা দেবে মানে ইটস লাইক হিউজ অ্যাচিভমেন্ট। মানে ওকে। ওয়ান ডে $500 লাইক থিং লাইক দ্যাট। তো আমি যাই, ওর কাছ থেকে দেখে শিখে আসি। আচ্ছা এই ব্যাপার, এই করতে হবে। এবার মোটামুটি একটা স্ট্রাকচারের খাঁচা ছিল, এরকম চেহারা না হলেও ছিল একটা। খেলাধুলো করতাম। তো আমি ওখানে গিয়ে পৌঁছে আমি একটা এমন হাবভাব দেখাচ্ছে না আমি সফটওয়্যার, কারণ দেখছি বাকিগুলো কিচ্ছু যায় না, ওগুলো আরো খারাপ। তো দ্যাট গাই, যে পরে আমি জানতে পারি ও ডান্সের কোরিওগ্রাফার, এখন ওর সঙ্গে ভালোই গেলাম, ছেলেটির নাম পঙ্কজ বলে। হি হ্যাজ চোজেন মি फॉर द शो स्टॉपर। अभी ये मुझे नहीं पता कि भाई ये क्या होता है। तो बोलছে यू विल गोना लीड द शो। मतलब सर वो पील इन पील आउट, जो वो लोगটা तो हिंदी में কথা বলে, जो भी मैंने शब्द यहाँ पे यूज किया ना वो मैंने बस कल ही रटा है सर। मुझे नहीं पता है सर, मुझे इतना ही पता है আমি লাইক আমি স্যান্ডার করছি, আপনি বলুন কি করব। তো আমাকে দেখিয়ে দেখিয়ে দিল। এবার ওইখানে তখন না এই তখন তো এত ধরো ওয়েব পোর্টাল কিংবা এগুলো কিছুই এক্সিস্ট করছে না। আহ, প্রচারের মাধ্যম বলতে টেলিভিশন আর খুব বেশি হলে তোমার নিউজ পেপার। তো বর্তমানে চতুষ্পনী পেপার আসতো না, খুবই পপুলার ছিল দ্যাট টাইম। তার থার্ড পেজ না সেকেন্ড পেজ একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার এইটুকু ছবি বেরিয়েছিল, টার্টেলের শো স্টপার এই। আর ইনবিটুইন একটা অজন্তা হওয়ার অ্যাড, রাজাচন্দ্র ডিরেক্টর, এটা করে ফেলেছিলাম। এগুলো সব এমনি হচ্ছে কিন্তু ওইটা দেখে আমাকে রবি ওঝারে ওখানে রবি স্যারকে অ্যাসিস্ট করতেন রবিন নাম্বার, হু ইজ নাও দ্য ক্রিয়েটিভ হেড অফ সান বাংলা। ইজ ভেরি ক্লোজ টু মি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট গ্রেটেস্ট। মানে আমি এই ইন্ডাস্ট্রির এরকম লোক আমি খুব কম দেখেছি, এত ভালো মানুষ। আমি ওই একটা লোককে একমাত্র স্যার বলে রাখি প্রচন্ড ভেতর থেকে, এত রেসপেক্ট করি। ইজ সাচ আ জেম অফ পার্সন। সো ওনার একটা শো আসছিল রূপসী বাংলার জন্য, ওটার অডিশনে আমাকে ডাকা হয় সামহাউ। তো অডিশনে পৌঁছাই, সেকেন্ড লিডের জন্য আমি সিলেক্ট হই। কিন্তু আমাকে লুকসের দিন বলে যে তুই ফার্স্ট লিড করছিস। আই ওয়াজ লাইক স্যার হোয়াট। আমি কিন্তু তখন চাকরি করছি, ঢপ মেরে এসছি শরীর খারাপ বলে। বলছে তুই ফার্স্ট লিড করছিস আর उसको मैं 15,000 दे रहा था, तेरे को मैं 20,000 दूंगा। চাকরিতে কিন্তু আমি এর থেকে অনেক বেশি টাকা পাই, কারণ আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছি, ঠিকঠাক কোম্পানিতে জব করি। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, এবং আমি কোনো কথা বলছি না, চুপ হয়ে গেছিলাম, কারণ এটা আমার কাছে স্বপ্নের মতো। মানে বাড়িতে মায়ের সাথে, মানে আমার দিদাকে মা বলে, মায়ের সাথে মশারির তলা দিয়ে ঢুকে আমি মশারির তুলে আমি যে ছেলেটা, আমি সিরিয়াল হিরো হিরোইনদের বিরাট বড় একটা কিছু সেরকম ভাবে, এবং সব টাকা তাদের কাছে তো একটা বিরাট বড় ব্যাপার, যেটা ভাবতেই পারছি না এটা এটা হতে পারে না। আমার মানে ত্রিসীমানায় কেউ নেই ইন্ডাস্ট্রিতে, হাউ ক্যান বি, মানে আমি হিরো কি করে হতে পারি, এটা তো একটা বাজে ব্যাপার হচ্ছে। তো মানে কিন্তু কোথাও কোথাও মনের ভেতরে একটা আনন্দ হচ্ছে। আনন্দ মানে ভয়ঙ্কর, মানে বুঝতে, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমার কাছে এটা কতটা অবিশ্বাস্য ছিল। তো দেন আমি, আমার বাড়িতে ফোন ছিল না, আর পাশের বাড়িতে ফোন ছিল, সেখানে ফোন করি দূরে গিয়ে ওই লুকসেট এরিয়া থেকে, গিয়ে বলি যে আমার বোনের নাম রিকু, ভাওনা মাত্রা, ওকে একবার ডেকে দেবে, ডেকে দেবে। আমি রিকুকে বলি এই ঘটনা ঘটেছে, and we both started shouting because it's kind of unbelievable stuff. আর সেই সময় স্টার জলসা ইন দ্য বুম, মানে সব নতুন হিরো হিরোইন কাছে স্টার জলসাকে দেখা দেখি বাকি সব চ্যানেলে ওই রকম একটা সিরিয়ালের হিরো হিরোইন একটা ভয়ঙ্কর বিষয় শুরু হয়েছিল। আমার লুক সেট হয়, আমি ওটার জন্য MMA শিখি, রিভার রাফটিং শিখি। সিরিয়ালটা আমরা 15 দিন পাইলট শুট করি। আগে পাইলট শুট করে চ্যানেলে জমা দিতে হতো, চ্যানেল সেটা অ্যাকসেপ্ট করলে তারপরে তোমাকে সুযোগ দেওয়া হবে তুমি বাকি শুটগুলো করো, আদারওয়াইজ চ্যানেল ওটাকে রিজেক্টও করতে পারে। দিস শট গট রিজেক্টেড। Yes, the whole 15 episodes got rejected. বাই। আমরা কেউ না যে আমাদেরকে বলবে,
জাস্ট এটুকু খবর এলো রিজেক্টেড। আমার সে সময় হয়ে গেছে পক্স। আমি বাড়িতে না টিউশন, না চাকরি, না অন্য কোনো জায়গা থেকে অর্থ সংস্থানের জায়গা। এক মুহূর্তে এই স্বপ্নটা জাস্ট এখানে পড়ে, যেটা শেষে খাতাম। অ্যান্ড টিল ডেট ওই প্রথম দিন আমি যে আনন্দ পেয়েছিলাম, আমার আজ পর্যন্ত ছবি করে ওয়েব করে এখানে ওখানে কাজ করে কোনোদিন ওই আনন্দ না আর হয়নি। এবং বুঝেছিলাম যে ওই আনন্দটা আমার আমার আনন্দের ওই পোর্শনটা ওটা শেষ হয়ে গেল ওখানে, ওই ভাবেটা। কিন্তু সেটা কোথায় গিয়ে ভালো হলো এখন দাঁড়িয়ে বুঝতে পারি। যদি হয়তো খুব আনন্দিত এক্সাইটেড হয়ে যেতাম তাহলে হয়তো এইগুলোকে অন্যভাবে ট্রিট করতাম। কিন্তু সিরিয়ালটা যখন ছুড়লো না, তার 3 মাস পরে আবার আমি স্টুডেন্টদেরকে বলে টিউশনি করছি, আবার চাকরি পাওয়ার চেষ্টা করছি, চাকরি তো ছেড়ে দিয়েছি। তখন আমাকে এই স্যারই আবার ডাকলেন যে সাঁঝবেলা বলে টিভিতে একটা সিরিয়াল আসছে, তোকে অডিশন দিতে হবে না, তুই করছিস 5:30টার শো। সেটাতে জিতু ছিল আবার সেকেন্ড লিড। আচ্ছা। সাঁঝবেলা এই টিভিতে হতো। আমরা দুজনেই স্যারকে খুব ভালোবাসতাম। তো তারপরে দ্য জার্নি গোজ অন লাইক ডিফারেন্ট। যে কিছুক্ষণ আগে কথার মধ্যে বলছিলে সে সময় একটু বেপরোয়া ছিলে, এখন তাহলে কি অনেক মানে সেটেল হয়ে গেছো, এখন অনেক স্তিমিত হয়ে গেছো, এখন অনেক বোঝো জিনিসটা, সেইভাবে রিয়াক্ট করো? By the years, I understood that I became more wise. Will be better word to choose. Um, মানে আমার আমার খুব এখন দাঁড়িয়ে ভীষণই মনে হয় যে ডোন্ট টেক ইউরসেলফ সো সিরিয়াসলি অ্যান্ড ক্র্যাক জোকস অন ইউ। মানে আই ডু অ্যান্ড আই রিয়েলি ডোন্ট, বিকজ ওয়ে নাথিং। আমার মনে হয় এত ইম্পর্টেন্ট পৃথিবীতে কেউ নয়, কারোর জন্য পৃথিবীতে কিচ্ছু আটকে নেই। True. আমি বুঝতাম যে ইউনো আমি বাংলা ইন্ডাস্ট্রি কিংবা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি এমন একটা কিছু হয়ে গেলাম যাতে আমি ভূমিকম্প আটকে দিতে পারি। আমি মানুষের ভেতর থেকে রাগ হিংসা সব অফ করে দিতে পারি। আমি গান। হ্যাঁ হ্যাঁ আমি তো কিছুই পারছি না। অ্যাটলিস্ট একটা শহর যাতে কোনো ভিখারি না থাকে এমন একটা ব্যবস্থা করে দিতে পারি, এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে দেবে, শিক্ষার ব্যবস্থা করে দেবে, কিচ্ছু করতে পারছি নাথিং, জিরো। তো আমার ভ্যালু বাকি প্রত্যেকটা নর্মাল লোকের ভ্যালু আর আমার ভ্যালু সেম। একদম। আচ্ছা, তারপরে তোমার দক্ষিণী ছবিতে এবং মুম্বাইয়ে সেই অফারটা কিভাবে এলো? সাউথের ছবিটার অ্যাকচুয়ালি প্রডিউসার যে ছিল, পার্ট প্রডিউসার, হি ওয়াজ ফ্রম কলকাতা। আচ্ছা। সো হি সাজেস্টেড মাই নেম, দ্যাটস হাউ ইট জাস্ট হ্যাপেন। এবং করতে আমার খুবই কষ্ট হয়েছিল, মানে আমি দুটো ল্যাঙ্গুয়েজের একটা ল্যাঙ্গুয়েজ আমি জানি না, একটা হুম হুম ওটা ডুয়াল ল্যাঙ্গুয়েজে শুট হচ্ছে, ওয়ান ইন তামিল অ্যান্ড ইন কন্নড়। হুম হুম মানে জীবনে পুরো সিলেবাসেরই বাইরে আমি। একদম। কি করে করলে সেটা? প্রম্পট, ইট হ্যাজ টু বি প্রম্পট। একদম, বাট খুব ডিফিকাল্ট ছিল। খুব বললে আন্ডার এস্টিমেট করা হবে। মানে আমি জানি না কি শব্দ দিয়ে আমি ওটাকে বোঝাবো, আমি শুধু ইংলিশে মানে মানেটা বুঝতাম যাতে আমার এক্সপ্রেশনটা মোটামুটি ঠিকঠাক থাকে। হুম। ইটস ভেরি ডিফিকাল্ট। যারা করে তাদেরকে হ্যাটস অফ। আমারই কি একটা বন্ধু আছে মেঘা, হু ইজ ডুইং শি ইজ ডুইং রিয়েলি ওয়েল, মানে শি প্লেড হিরোইন অ্যাকচুয়ালি সাউথে। তো ও দারুণ কাজ করছে ওখানে, হুম। বাট ইটস ডিফিকাল্ট। তোমার তো মেইন লিডেই ছিল তো। হ্যাঁ, দুটো হিরো, দুটো হুম, হুম। হিরোইন, ওকে, এবং সেটা বোধহয় হরর ফিল্ম। হরর ফিল্ম 13B। ওকে, আর মুম্বাইয়ে? বম্বেতে আমি অ্যাকচুয়ালি আগে সিরিয়াল করতাম। হ্যাঁ, সোনি সাব টিভিতে আমি একটা শো করতাম, जो बीवी से करे प्यार और शादी से कैसे करें इनकार। হুম। আহ, ওটা না এপিসোডিক টাইপের হতো। আচ্ছা। দ্য মেন অ্যাক্টর ওয়াজ ওই নাগিনে ছেড়ি, খুব জনপ্রিয় হয়েছিল। আই ফরগট দ্য নেম, আমি খুব র্যান্ডামলি নাম ভুলে যাই। আহ, নাম বললেই তোমরা চিনতে পারবে আর কি। হুম, ওই হুম। ছেলেটি হিরো ছিল, সেটার মেন। আমরা এপিসোডিকে আসতাম আচ্ছা। বিকজ ওখানে আমার কেউ চেনে না। হুম। তারপরে ওটার পরে যোধা আকবর বলে একটা জিতে সিরিয়াল হয়েছিল, আচ্ছা। সেটা আই ওয়াজ সাপোজ টু প্লে দ্য ক্যারেক্টার অফ যোধার দাদা। আচ্ছা। বাট সেই সময় আমার কলকাতা থেকে একটা ছবির অফার আসে। আর ওই 5 বছরের আমার সিরিয়ালের জার্নিতে আমার এবার খিদেটা জন্মেছে অন্যরকম, কিরকম? যে আমি সিনেমা ওকে। টু এক্সপ্লোর দ্য ক্রাফট। আই নো নাথিং। আমি বুঝে গেছিলাম আমি শুধু একটা কিছু দেখতে দেখতে একটু ভালো ভালো লম্বা টম্বা চেহারা ফেরার জন্য বোধহয় চলে যাচ্ছি। আই নো নাথিং, নাও আই নিড টু নো, হুম ইটস হাই টাইম। হুম সো আই লেফট এভরিথিং অ্যান্ড আই কেম ব্যাক। একটা পীযূষ শাহর ছবি এখানে হচ্ছিল বেপরোয়া বলে, সেটার নেগেটিভ লিডটা আমি করি, অ্যান্টি হিরো ডারে শাহরুখ খানের মধ্যে গিয়েছিল। কিন্তু ওই লোভে আমি চলে আসি। ওই যে আমি আসি, তারপর আর আমি সিরিয়ালে ঢুকিনি 9 বছর,
করোনা না হলে হয়তো ঢোকা হতো না। তবে তুমি জার্নিটা কবে শুরু করেছিলে? প্রথম কাজটা কোন সালে শুরু করলে? 2009 2009 and it's 2026. সো এতগুলো বছর তোমার প্রায় 15 বছরের কাছাকাছি। 15 বছরে, এবং সেখানে এখানে কাজ করেছো, মুম্বাইয়ে করেছো, দক্ষিণে করেছো। যদিও সংখ্যাটা মুম্বাইয়ে বলো, দক্ষিণে বলো খুব বেশি নয়, বাট হুম, করেছো কাজ। হুম। এই কাজ করতে গিয়ে ৩ টে জায়গার কি পার্থক্য তুমি ফিল করেছো? পার্থক্য দেখো, এখানকার লোকজনও যথেষ্ট ইকুয়ালি ট্যালেন্টেড, কারণ একটা সময় আমাদের এখানে নিউ থিয়েটার স্টুডিও কালচার এখান থেকে শুরু হয়। হুম। এরকম না ওটা বম্বে থেকে শুরু হয়, রাজ কাপুর এখানে এসে শুট করতো। বাই দ্য টাইম কি ঘটনা ঘটেছে সেটা আমিও জানি না, কারণ আমিও অনেক একদম শেষের দিকে হয়তো এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে, আমার জার্নি অনুযায়ী যদি হুম, বলি। হুম। সো কাজ তো মানুষ করতে চায় বিভিন্ন রকম ভাবে, কিন্তু ভেতরে গিয়ে কোথায় গিয়ে যে কোন জায়গাটায় বেসিক ভুলটা হচ্ছে আহ, সেটা কেউ মানতে চায় না, বা মানলেও স্বীকার করতে চায় না। স্বীকার করলেও জেদের বসে সেটাতে মানে আমার খুব মনে হয় যে বম্বেতে, কিংবা স্পেশালি আমি যদি সাউথের কথা এই মুহূর্তে বলি, বিশেষ করে কারণ সাউথ ইজ গ্রোয়িং লাইক ডিফারেন্ট লেভেল। একদম। ইউ সি, তুমি নেটফ্লিক্স খুললে দেখবে এমন অনেক সিনেমা দেখবে যে সিনেমার একটা মুখও তুমি চেনো না। কিন্তু এখন মোটামুটি সাউথ ইন্ডাস্ট্রির আমরা অনেককেই চিনি, পপুলার ফেসদের আমরা চিনি, হিরো হিরোইন, হুম। ভালো অভিনেতা অভিনেত্রী, তাদেরকে হুম, চিনি হুম। না। তো তাহলে ওটা কেন নেটফ্লিক্সে চলছে? বিকজ অফ দ্য কন্টেন্ট what they're approaching, because of their performance. So it doesn't matter, তো ওই ব্যারিয়ারটা ওখানে থাকছে না যে lots of new producers, lot of new directors coming up with the new ideas, a lot of new actors, they're performing, it's showcase. একদম। আমি বলছি এইটা একটা খুব বেসিক আমার মনে হয়, কারণ বম্বেতে প্ল্যাটফর্ম প্রচুর, মানে একটা না একটা কিছু হতেই থাকছে কোথাও না কোথাও, কিছু না কিছু হলে। এখন এই মাইক্রোড্রামা সিরিজ চলেছে, যে কেউ করছে ওটা। হুম। সো ইউ উইল হ্যাভ অপশন। আর আমাদের মার্কেটটাও খুব ছোট, এটাও একটা বড় কারণ। মানে যেমন মাঝখানে বাংলাদেশের সঙ্গে হয়েছিল, তাও একটু বড় হয়েছিল, হুম, হুম। এই মার্কেটটা আরো ছোট হয়ে গেছে এখন। এটা তো বিরাট কারণ। অনেকে বলেন যে খুব মানে বাইরের, বিশেষ করে সাউথের সেক্টরটা খুব বেশি অর্গানাইজড। তোমারও কি তাই মনে হয়েছে কাজ করতে গিয়ে? হ্যাঁ, সত্যি অর্গানাইজড। এবার আমরা না একটা দেখো, আমাদের যে কালচারটা, এটা আমাদের কালচার। আমরা কিন্তু পাড়া কালচারেই ছোটবেলা থেকে বড় হয়েছি, ওটাতে কমফর্ট জোন আছে। বম্বেতে আমি যখন কাজ করি সবাই আমাকে স্যার বলে ডাকছে, আমিও স্যার বলেই ডাকছি। আমি কিন্তু এখানে তখন দাদা, কি করছিস তুই, ওরাও তাই, দাদা কি খায় বলো। তো এটা কিন্তু একটা অদ্ভুত মিষ্টি ব্যাপার আছে এটার মধ্যে। হুম, হুম। আমি বলছি কালচারাল ডিফারেন্সটা থাকবে, সেটা তো স্বাভাবিক, কিন্তু তার সঙ্গে প্রচুর ছবি হওয়া, ভালো ছবি হওয়া, নতুন লোকজনরা কাজ করা, ভালো ভালো কাজ করা, নতুন আইডিয়া নিয়ে কাজ করা, যা আমরা ভাবছি সেটাই অডিয়েন্স ভাবছে, এই ভাবনার ভুলে এসে ছবি বানানো, এর সঙ্গে কিন্তু এগুলোর কোনো সম্পর্ক নেই। বোঝাতে পারছি? মানে একদম। নতুন আইডিয়া নিয়ে লোকজন আসবে, আমরা অডিশন দেব, ভালো যে ওটার জন্য পারফেক্ট হবে, সুটেবল হবে, কাস্ট করব, তারপরে না তাকে এমন মাউন্ট করা হবে যে কালকে কি সে সেলেবল হবে। কিন্তু এখানে কি নতুন আইডিয়াস নিয়ে কম হচ্ছে? তোমার কি মনে হয়? সবাই তো আমরা দেখতেই পাচ্ছি। মানে তাহলে কি আহ, মানে আজকে তুমি বলো না যে পরিমাণে সাউথের ছবিগুলো রিমেক হচ্ছে 3-4টে ভাষায়, হুম। আমাদের কটা ছবি হচ্ছে? কেন হচ্ছে না? কোথাও গিয়ে তো আমরা একটু পিছিয়ে আছি সেখানে। এবার এটার না তুমি ওইভাবে কোনো দোষ গুণ কারোর উপর দিতে পারবে না, অদ্ভুত সিস্টেম। এটা কবে চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে আমি জানি না। মানে আমি সবার আগে কোন প্রডিউসার গুলোর সঙ্গে কাজ করা বন্ধ করে দিই, ধরো কোনো মিটিং এ গেছি, গিয়ে বলছে এই ছবিটার পরে অমুক প্রডিউসার, ধরো কলকাতা শহরের সব থেকে বড় যে প্রডিউসার প্রোডাকশন হাউস আমরাও জানি তার নাম, ওকে দেখিয়ে দেবো, আমি বুঝে গেছি এর দ্বারা কিছু হবে না। কারণ যারা কষ্ট করে একটা ধরো কর্পোরেট সেক্টর বানিয়েছে, সে যেভাবেই বানিয়েছে একবারে, তার কিছুটা অংশ তুই কর, তারপরে বল। তো একদম। অধিকাংশ এতে ভরে আছে, সেই জন্য এই ছবিগুলো দেখবি NT1-এর বাইরে পোস্টার পরে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ শেষ, এবং তার কিছু মুখও আচরণ মুখস্থ হয়েছে, এই লোকগুলোই ছবিতে কাজ করে। কোথাও জেলেসি কাজ করে ভীষণ পরিমাণে। কি দেখে? জেলেসি, এই যে একটা কম্পিটিশন, হ্যাঁ, ছোট্ট একটা জায়গায় হ্যাঁ। একে অপরকে টেক্কা দিয়ে উপরে উঠে যাওয়ার জন্য যে কোনো রকম একটা প্রজেকশন করে দেওয়া, সেটা কি কোথাও একটা?
আমার মনে হয় না এইটার জায়গাও তৈরি হয়েছে। এটার জন্য আরেকটু বড় হওয়া প্রয়োজন ইন্ডাস্ট্রিটা। হ্যাঁ, আচ্ছা। মানে এটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক। বাট হ্যাঁ, নিশ্চয়ই ভালো কাজ হচ্ছে। না, বাট না, আরো ভালো ভালো কাজ কাজ তো আমরা অবশ্যই এক্সপেক্ট হচ্ছে। করি, রাইট? আজকে তুমি দেখো না যে শিবুদারা যে কাজগুলো করছে, মানুষ দেখছে না? দেখছে তো। দেবদা যে কাজগুলো টাচ করছে, মাঝে, মাঝে আ বিভিন্ন ২-১ টা সাবজেক্ট এরকম বেরিয়েছিল। যেমন তথাদা আগের বছর ছবিটা করেছিল, রাস করেছে, পাড়িয়া করেছে। দুটোই একটা ঠিকঠাক জায়গা দিয়েছে। ঠিক আছে? কিন্তু লাস্ট ২-৩ বাণিজ্যিকভাবে কিন্তু অতটা সফল নয়। যতটা হওয়ার পাড়িয়া কথা, হয়েছিল, হ্যাঁ, যতটা রাস হওয়ার হয়নি। কথা হ্যাঁ, এই ধরনের সিনেমাগুলো, কারেক্ট। সেটা কিন্তু সেভাবে হয়নি। আমার আমার একটা খুব একান্ত ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে যে আ যে যেভাবেই হোক আমার হিন্দি ছবির জন্যে ৳৩০০ টিকিট, বাংলা ছবির জন্য ৳১০০ টিকিট তো হচ্ছে না। কিংবা ৳৩০ টিকিট তো হচ্ছে না। একই টিকিট। তাহলে মানুষকে আমাকে এমন জিনিস দিতে হবে, সে দেখতে আসছে না কিন্তু তুমি টাকায় বানাচ্ছ। অবশ্যই আমি স্বীকার করছি আমাদের কাছে অত বাজেট নেই। ওরা একটা সবথেকে আজকে লো বাজেট ছবি বানিয়েছে ওরা। ওরা ধরো লো বাজেট ছবি বানায় ৫০ কোটিতে, ৩০ কোটিতে। আমাদের লো বাজেট ছবি মানে ৪০ লাখ। একদম। আমাদের হাই বাজেট মানে হচ্ছে ১.৫ কোটি ২ কোটি। প্রচন্ড হাই বাজেট। সেটা তুলতে আমাদের নাকের জল চোখের জল হয়ে যায়। কারণ হচ্ছে যেভাবে পুরো বিষয়টা অর্গানাইজড হয়েছে। মার্কেট ছোট। টু বি ভেরি অনেস্ট, কিন্তু মার্কেট ছোট তো অডিয়েন্স বুঝবে না। তাহলে সে যখন ২ কোটিটা দেখে তার চোখ ফিক্স হয়ে গেছে যে এটা একটা আমি ২ কোটি, তার মানে তাকে এমন জিনিস আমাকে দিতে হবে যা কিংবা ওই পুলটা থাকতে হবে যাতে অডিয়েন্স গিয়ে হলে ছবিটা দেখে। আমাকে একদম। হলে দেখানোর জন্য কিছু কনটেন্ট বানাতে হবে। নাহলে ২ দিন পরে তো ওটিটিতে এমনি চলে আসবে। দেখে নেন। আচ্ছা, কাজ করতে গিয়ে এমন কোনো মুহূর্ত এসেছিল যখন মনে হয়েছিল আর নয়, এবারে এটা থাক, এবারে আমি আবার ফিরে যাই আমার চাকরির জগতে, আমার অ্যাজ আ পেইন্টার যেভাবে কাজ করছিলাম, শেখাচ্ছিলাম স্টুডেন্টকে, সেই জগতে ফিরে যাই, এরকম হয়েছে? হয়নি কখনো? আমি অনেক পরে হলেও মানে ৩-৪ বছর লেগেছে আমার বুঝতে যে what I want from life. So then I've realized কি this is what যেটাতে আমি সবথেকে খুশি থাকি। আমি সবথেকে ভালো থাকি, আনন্দে থাকি। আমার চোখ কান ফ্রেশ থাকে। যতই কাজের প্রেশার থাকুক। সো দিস ইজ দ্য লাইফ। Yes. I want this. I don't want that. ওকে। আচ্ছা, এই যে ধরো এখন তো কিছুটা হলেও আমরা বলতে পারি যে তোমার জীবনে সাফল্য এসেছে। তো সবথেকে বেশি তোমার উপরে বিলিফটা কার ছিল? তোমার নিজের না অন্য কারো? যে ইয়েস ইউ ক্যান ডু দিস অর ইউ ক্যান ডু দ্যাট, যে একটা বিলিফ থাকে না যে হ্যাঁ, তুমি এটা পারবেই। এরকম বিলিফটা তোমার নিজের উপরে নিজের ছিল না অন্য কেউ ছিল যে তোমাকে বিলিভ করেছিল এবং তোমাকে বুস্ট করেছিল সেভাবে? তুমি প্রশ্নটা করলে বললে আমি প্রশ্নটা চলাকালীন নিজেকে জিজ্ঞেস করলাম। কারণ কোনদিন আগে এরকম জিজ্ঞেস করিনি নিজেকে। সেটা হচ্ছে না তাহলে যদি এর উত্তর হবে আমি নিজেই মানে অন্য কেউ না। ওকে। অলওয়েজ নিজেকে নিজে বুস্ট আপ করেছো? হ্যাঁ, মানে আমি দেখেছি আমি যখন ধরো এরকম হয়, আ যখন খাই থেকে পড়ছি, তখন আমি জানি যে খাই থেকে আমি উঠে যাবো। কিন্তু যখন পড়ছি ওটাকে আমি ঠেকাতে পারি না। কিছুদিন একটা যায়, যখন একটু খারাপ সময় যায়। হুম, হুম। আ বাট আমি জানি ব্যাক অফ দ্য মাইন্ড যে আমি আবার টুক করে উঠে যাবো। যাচ্ছি, ঠিক আছে। কিন্তু আমি যদি ওটা করতে পারতাম যেটা আমি আরো তাড়াতাড়ি লেট গো করে উঠে আসতে পারতাম সেটার প্রসেস এ আছি। কিন্তু আমি দেখেছি বাকিটা পুরোটা আমি নিজেই। আচ্ছা, অনেক ধরনের চরিত্র তো তুমি করেছো বা আগামী দিনেও করবে। এখনো পর্যন্ত যে কটা চরিত্র করেছো, তার মধ্যে কি এমন কোনো চরিত্র রয়েছে যেটা তোমাকে অ্যাজ এ পারসন অনেক বেটার আ করেছে বা বেটার পারসন তৈরি করেছে বলে তোমার মনে হয়েছে? কোন চরিত্র? হুম। উম না, না, না। তাহলে সবটাই মানে সবটাই তোমার অভিনয়ই ছিল। মানে কোথাও মনে হয়নি যে এই চরিত্রটা করে আমি অ্যাজ এ পারসন অনেক কিছু নিজেকে ইমপ্রুভ করতে পারলাম। না, সেটা হয়নি কখনো। না, মানে এখনো পর্যন্ত না হয়নি। এখনো রাদার পর্যন্ত হয়নি। ইন ফিউচার হলে সেটা হতেও পারে। হুম, হুম। যখন কোনো গল্প আসে বা স্ক্রিপ্ট পড়ো তখন নিজের চরিত্র সম্বন্ধে ১ম এ কি ফোকাস করো? কোনটা দেখে তোমার মনে হয় যে না, ইয়েস আমি এটা করব। এই চরিত্রটা আমি করব। এরকমটা কি আ পয়েন্ট থাকে? সিরিয়ালে এই অপশনটা থাকে না। সিরিয়ালটা তাই ছেড়ে দিচ্ছি। আচ্ছা। আ সিনেমা কিংবা ওয়েবের ক্ষেত্রে যখন এরকম কোনো কাজের জায়গা আসে, আ আমার কাছে মানে আমি খুব ভালো করে মাইনিউটলি দেখেছি যে এই লোকটা কেন আছে গল্পে? হুম। এ যদি না থাকে তাহলে গল্পের কি যায় আসে? যদি দেখি এই লোকটা থাকলে গল্পে সত্যি যায় আসে, তাহলে আমি ইন। যদি গল্পটা মানে থাকলে মানে সেটা আবার সেই থাকাটা এরকম নয় যে আ
একজন কেউ ফোনে বললো অমুক জায়গায় খুন হয়েছে, সেই খুনটাকে কেন্দ্র করে ওই গল্পটা, ডেড বডি শুয়ে আছে, আমি সেটা বলছি না, দ্যাট ইজ অলসো ইম্প্যাক্টফুল, যে সেই পুরো হুম, খুনের হুম, তদন্ত হচ্ছে, আই এম নট সেইং দ্যাট। দ্য ইম্প্যাক্ট উইথ দ্য স্টোরি, স্টোরি, প্রত্যেকটা স্টোরি 2-3টে লোককে কেন্দ্র করে ঘুরে, হুম, হুম। আই শুড বি দ্যাট ওয়ান অফ দেম। ওকে। মানে নিজের আবার ছবি এমন অনেক চরিত্র এসছে কখনো হুম, কখনো, হুম। যে সিনেমা আমি ছেড়েছি, পুরো ছবিতে আমি আছি, কিন্তু আমি কেন আছি আমি বুঝতে পারছি না। আচ্ছা। মানে 90 মিনিটস আমি যদি ধরি কথার কথা, হুম, তার হুম, মধ্যে 80 মিনিটসই আমি ছবিটার। হুম। কিন্তু আমার না থাকলে কি যায় আসছে না, কারণ আমার নতুন করে কিছু দেওয়ার নেই ওখানে। একটা খুবই নরমাল, কিছু করছেই না। মানে কেন যে আছে ও, আমি মানে তুমি মানে, এক্সিস্ট করছো বাট তোমার কিছু করার নেই সেখানে। হ্যাঁ, মানে খুবই পেল আরকি। ওকে। পেলের মধ্যেও ব্যাপার থাকে আরো অনেক কিছু করার, কিন্তু সেই পেলটাও খুব বাজে পেল আরকি। ওরকম। সেরকম ছেড়েও দিয়েছো। হ্যাঁ, তো এখনো পর্যন্ত করার তোমার সবথেকে পছন্দের চরিত্র কোনটা? যেটা করে তুমি নিজে খুব খুশি হয়েছো? এরকম ভাবে আমি সত্যি ভেবে দেখিনি। এখন বলো ভেবে। হঠাৎ করে নিশ্চয়ই কোনো না কোনো নাম তোমার মাথায় আসছে। তা একটা ছবি আমি করে খুব আনন্দ পেয়েছিলাম। যদিও খুব গ্রে একটা ক্যারেক্টার। হুম। যে ছবিটা রিলিজ করেনি। সো চিরঞ্জিত দা, আমি, কিঞ্জল আছে। ছবিটার লাস্ট ১৫ মিনিটে আমি আছি। বাকিটা আমাকে কেন্দ্র করে। যে আমাকে খোঁজা হচ্ছে। লোকটা কিছুটা করে। লোকটার একটা দারুণ একটা গল্প ছিল। গল্পটা রেসিজম নিয়ে, লোকটা খুন করে। খুব সিরিয়াল কিলিং হচ্ছে সারা হুম, হুম। শহরে। এবার একটা সময় জানা যায় লোকটাকে ফাইনালি ট্র্যাপ করে ধরে। সেই সময় আমার একটা ১.৫-২ পাতার মনোলগ ছিল। যেখানে লোকটা বলছে যে শুধুমাত্র, মানে ১ম এ লোকটাকে যারা ভিলেন ভাবছিল, পাবলিক ভাবছিল লোকটাকে মেরে ফেলা হোক, পুরো ওই কনসেপ্টটা শিফট হবে ওই জার্নিটা। আচ্ছা। যে ওকে। লোকটা রেসিজম এর এগেইনস্টে, লোকটা সিস্টেমের এগেইনস্টে, হুম, যে ভুলগুলো করে ওর মাকে মারা হয়েছে, ওর বোনকে মারা হয়েছে, হুম। কিভাবে পেট্রিয়ার্ক সোসাইটিটা কিভাবে আমাদের আস্তে আস্তে সমাজটাকে খোকলা করে দিচ্ছে সেটার এগেইনস্টে। ওটা আমার বলে বেশ আনন্দ হয়েছিল। আর রিসেন্টলি একটা সিনেমা করলাম আমি, অনিন্দিতার, আমি একটা ছবি করতে, একটা মনোলগ ছিল। এবং সেই ক্যারেক্টারটা, ওখানে আমি হিরো, আমি ভিলেন। শেষে গিয়ে বোঝা, এই বাবা এটা বলা তো উচিত হলো না। এটা এটা, সিক্রেট ছিল? হ্যাঁ, এটা সিক্রেট ছিল, কেটে দিও। So ওকে। সেখানে there's line where I was saying কে একটা খুব ক্লাইম্যাক্সের সিনে হুম, I was saying lot of the certain point of time I say কি তোমরা আমাকে, আমি কোথায় ভুল? আমি যেটা করছি তো জেনে বুঝে করছি। আমি শুধু সময়টা ইউজ করছি। আমি শুধু সুবিধার এই সুযোগের সদ্ব্যবহার করছি। কিন্তু তোমরা সারাক্ষণ মিডিয়াতে, WhatsApp এ, Facebook এ নিত্য নৈমিত্তিক খুনটাকে এরকমভাবে দেখিয়ে এতটা নরমালাইজ করে দিয়েছো, তোমরা বুঝতেই পারো এর ইমপ্যাক্ট কি হবে। বিউটিফুল লাইন। ওয়াও! অপেক্ষা রইলো। যদিও এখন সারপ্রাইজ, এখন পুরোটা বলা যাচ্ছে না। না, তবে অপেক্ষা রইলো, মানে রণজয়ের আগামী যে সিনেমাটা আসতে চলেছে অনিন্দিতার সঙ্গে, এগুলো তো আমরা কানেক্ট করেই নেব। দ্যাট ইজ দ্য স্টোরি। এনিওয়ে, আ বিভিন্ন ধরনের সিন করো। কোনটা শক্ত লাগে? কোনো ইমোশনাল সিন নাকি কোনো ইমোশনাল ব্রেকডাউন সিন? কোনটা বেশি টাফ মনে হয় তোমার করার ক্ষেত্রে? আহ আমার ক্ষেত্রে ইমোশনাল সিন করতে আমার খুব কষ্ট হয় না, আমার খুব ইজি লাগে। ওকে। আহ আমার ক্ষেত্রে একটা সুবিধা আছে। আমি এটা নিজের পার্সোনাল করি, এবং আমাকেও কেউ জিজ্ঞেস করলে কোনো ওয়ার্কশপেতেও যখন ধরো যাই এটা ভাবি, কেন ইজি হয় তার কারণ হচ্ছে যে, যেকোনো চরিত্রই, সেটা আমি সিরিয়ালের ক্ষেত্রেও করি। হুম, হুম। হয়তো যারা ভেবেছে তারাও হয়তো ওটা ভাবেই। ওটা আমি তৈরি করি না, আমি নইলে কাজটা করতে পারব না। হুম, হুম। যে দ্য ক্যারেক্টার আই এম প্লেয়িং, তার শৈশবটা কি ছিল? ইফ আই ক্যান গেট দ্য চাইল্ডহুড, দ্য হোল ইমোশনস আর দেয়ার। তার চাইল্ডহুড তো কেউ লিখে দিচ্ছে না। নাও। সিরিয়াল কিংবা সিনেমা হুম, হুম। শুরুই হচ্ছে বড়, তুমি তোমার বয়স হয়ে গেছে, তুমি এখন অ্যাঙ্কার, পডকাস্ট একদম। করছো এখান থেকে। হুম, নাও ইফ আই উইল প্লে ইওর ক্যারেক্টার, হুম। মাই জব উইল বি এর পরের যে সিনগুলো দেখে, এই লোকটা ছোটবেলায় কিরকম ছিল, এই সেটা মেয়েটা তুমি ছোটবেলায় অ্যাজিউম কি করতো, করছো। হ্যাঁ, জুম করতে করতে আমি একটা কাঠামোয় পৌঁছাই। ওকে। ওই কাঠামোটা আমার যে রেডি হয়ে যায়, ওটাকে ফাইন টিউন করে রেডি করে দিই। মানে ওটাই আমার ওয়ার্কশপ নিজের। এই রেডি হয়ে গেল, এইবার ওটাকে নিয়ে আমি কাটাছেড়া করি, বাকিগুলো স্টার্ট করে বেরিয়ে। হ্যাঁ, মানে ওটা করতে ইজি হয়। মানে আমার এটাই টেকনিক। মানে তোমার তাহলে পার্সোনাল পছন্দ কোনো ইমোশনাল সিন, নট ইমোশনাল ব্রেকডাউন। যখন তুমি ওখানে ভেঙে পড়ছো। সবকটা ইমোশনই যেহেতু কানেক্টেড, হুম, হুম। তো আমার এই কোনোটাই করতে খুব একটা অসুবিধা হয় না। সেটা স্বতঃস্ফূর্তভাবেই হ্যাঁ, বেরিয়ে আমার খুব আসে। ভালো লাগে। আমি খুব এনজয় করি। আচ্ছা, তুমি তো কখনো অভিনয় শেখোনি। সো কল্ড যেটা বলে পরে আজকাল ওয়ার্কশপ বিভিন্ন করেছি। পরে থিয়েটার, ওয়ার্কশপ নাটক করেছো করেছি। কিন্তু ঐরকম টেকনিক্যালিটিস আমি সিরিয়ালে এসে শিখেছি কাজ করতে, করতে। কাজ করতে।
আচ্ছা, ধরো সাফল্য নিয়ে অনেকেই জিজ্ঞেস করেন যে উম, একটা সিরিয়ালে বা একটা সিনেমা খুব সাকসেসফুল হলো, আর এখন তো সফলতাটা খুব চটজলদি আসে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় চটজলদি চলেও যায়। হুম। তো তোমার কাছে এক্স্যাক্টলি সাফল্যের মিনিংটা কি প্রফেশনালি? টু বি ভেরি অনেস্ট, আমার কাছে সাফল্য মানে এটাই যে অ্যাটলিস্ট কাজ চলতে থাকা। আচ্ছা। It has to be moving. It should not get stopped. ওকে। Nothing matters. কারণ আমি কোনোদিন আমার সিনেমা কিংবা কোনো অন্য কিছু ইয়ার্কি ফাজলামি বন্ধু বান্ধব কিংবা কোনো একটা সিন কথা বলছে কিংবা একটা কোনো আহ, ভালো কোনো কিছু আমি কোথাও হয়তো হয়ে গেছে কোনোভাবে সেটা একটু দেখানোর জন্য দেখছি, এটা ছাড়া কোনো আমি ঘুরেও দেখিনি। ডান ইজ ডান, হো গেয়া। নিজের দেখো যে অভিনয়গুলো ধরো আগে করেছো অনেক আগে, এখন সুযোগ না না হচ্ছে না না দেখা, না 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 দেখো না? কেন নিজেকে নিজে জাজ করতে বসবে না তখন, না, হ্যাঁ হ্যাঁ, খুব এটা খুব কি খারাপ, খুব হয়েছে? খারাপ, না 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 কখনোই দেখো না? না 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 মানে যেটা না, হয়ে গেছে ডান হ্যাঁ বাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, না, না। ওকে। দেখলে মনে হবে কেন এটা কি, ছি 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 কি খারাপ। আচ্ছা, একটু আগেই তুমি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলে, মানে কথা প্রসঙ্গে উঠে এসেছিল ফেসবুক, ইনস্টা বা টুইটারের কথা। এখন তোমার কি মনে হয় সোশ্যাল মিডিয়া কি আমাদের সাধারণ মানুষের কথা ছেড়ে দাও, আমি তোমাদের কথা যদি বলি, তোমাদের লাইফ মানে একজন শিল্পী অভিনেতার লাইফ অনেক বেশি ইজি করে দিয়েছে না অনেক বেশি কমপ্লিকেটেড করে দিয়েছে? অভিনেতার লাইফ কমপ্লিকেটেড করেছে। হুম। এবার শিল্পকর্ম তো শুধু অভিনয়কে কেন্দ্র করে নয়, হুম। কিন্তু অনেক শিল্পীর লাইফ ইজিও করেছে। কিরকম? যেমন ধরো কেউ ডান্সার, but he was not getting or she was not getting proper chance হুম। to to get the proper exposure or something, so it happens through social media. People get to know about him or her. সেটা ইজি করেছে, একটু ইজি বাট করেছে, অভিনেতার লাইফ ডিফিকাল্ট কিভাবে করেছে? ডিফিকাল্ট করেছে। সি, ইউ নিড টু নো ফিউ ক্রাফট। there is no term about born actor or আমি প্রচুর জায়গায় আর কিছু হচ্ছে না, আমাকে প্রচুরবার বলেছে, আমি খুব রেগে যাই রিয়াক্ট করে, আর কিছু হচ্ছে না, একটু দেখ না তোদের লাইনে এদিকে। বললাম হ্যাঁ, দুটো জায়গাতেই লোকজন বলে যে লাইনে দাঁড়ানোর জন্য তোমরা তো ঠিকই আছে, কারেক্ট জায়গায় যাচ্ছ, মানে কি বলবো, আমি এত রিয়াক্ট করে ফেলি, এত রেগে যাই আর কি। এটা শিখতে হয়, কিন্তু টু লার্ন। এবার তোমার ভিতরে সেই ফাইন টিউনিং এর মতো অবস্থা থাকতে হবে, যাই তুমি এটাকে টিউন করতে পারো, নাহলে সবাই পারে না। আমি প্রচুর বর্ষিয়ান অভিনেতা চিনি এখনো অভিনয় পারে না, বাট তারা করছে। করছে টুকটুক করে চলে যাচ্ছে কোনোভাবেই। নাহলে কত দেখবে তুমি জুনিয়র আর্টিস্ট আছে, তারা ওইটাই করছে বছরের পর বছর ধরে, এরকম কি নয় তাদের কাছে সুযোগ এসছে, হয়তো সুযোগ এসছে, চেষ্টাও করেছে, কিন্তু একটা সংলাপও বলতে পারে। এখন তো নতুন একটা অদ্ভুত ট্রেন্ড চলছে সংলাপ, যে ধরো আমি বলছি না সংলাপ বলাটা একটা বিরাট বড় পার্ট, কিন্তু বিশেষ করে অধিকাংশ ক্ষেত্রে যেটা সিরিয়ালে ভয়ঙ্কর ভাবে হয়ে গেছে, যে বেশি সংলাপ একভাবে একবারে বলে দিতে পারে মনে রেখে, সে দারুণ অভিনেতা। এটা ভয়ঙ্কর স্ক্যাম চলছে, স্ক্যাম, ওকে। ভয়ঙ্কর। ঠিক মানে যেরকম এই ট্যাগ লাইনটা কে দেয় যে সে খুব ভালো অভিনেতা? বাকি সবাই এটা কামাতে টাইম কনজিউম হচ্ছে। মানে যেরকম ভাবে সুপারহিট টিআরপি আছে মানেই সবাই দারুণ পাঠ করছে, হুম হুম। মানে সুপারহিট টিআরপির সঙ্গে অভিনয় শিল্পের কোনো সম্পর্ক নেই কিন্তু, একদম। তাহলে গানের উপরে সব ছাপিয়ে চলে যেত। হুম হুম। ঠিক আছে, সো ইটস আ ডিফারেন্ট বিজনেস, ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস। বিজনেসটা চ্যানেল কর্তৃপক্ষ এরা অনেক বেটার বোঝে, তাতে আমার মনে হয় না আমাদের অভিনেতাদের নাক গলানোর কোনো অধিকার, যারা বলে তারা নিজেদের মতো করে বলে। আমি খুব মানে ইজি করে বলছি ব্যাপারটা। আর যদি সোশ্যাল মিডিয়ার কথা বলো, কি হয়েছে এখন প্রচুর জায়গায় অনেক ভালো অভিনেতারা বসে আছে যারা ধরো সোশ্যাল মিডিয়া ব্যবহারও করতে পারে না, সেক্ষেত্রে অনেক ইনফ্লুয়েন্সার, এবার কিছু ইনফ্লুয়েন্সাররা অভিনয় করতে পারে, তারা হয়তো অভিনয় করতেই চেয়েছিল, সুযোগ পায়নি, এখন সেখান থেকে উঠে আসছে, দ্যাটস আ গুড সাইড অফ দ্যাট। ব্যাড সাইডও আছে, ফলোয়ার্স বেশি বলতে কাস্ট করা হচ্ছে, একটা ভালো অভিনেতা বসে আছে, একদম। তার সেই সুযোগটা তৈরি হচ্ছে না, তো তাকে অভিনয় এখন হচ্ছে অভিনেতা হতে গেলে তাকে সোশ্যাল মিডিয়াটাও জানতে হবে। জানতে হবে। তুমি কতটা অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়? আমি মিডিওকার বলতে পারো, আমার একটা টিম রাখা আছে, একটা টিম ছাড়া আমি বুঝতে পারি যে ওটা আমার পক্ষে খুব একটা সহজ নয় হ্যান্ডেল করা। ওকে। আচ্ছা, তোমাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে কি মিসকনসেপশন রয়েছে, যেটা রয়েছে বলে তোমার মনে হয় বাট সেটা ঠিক নয়? যা আছে আছে, থাকতে দাও, কি না যায় তবু আসে তোমার লোকে। সেরকম কোনো আমি কানাঘুষো আমি কানে এসছে যে রণজয় এরকম, রণজয় ওরকম, বাট তোমার মনে হয়েছে মাঝে মধ্যে জবাব লোকের দিই না আমি পার্সপেক্টিভ না এরকম নই? ঘড়ির টাইমের থেকে অনেক তাড়াতাড়ি চেঞ্জ হয়।
ওকে। সো ইটস ডিফিকাল্ট খুব বলা। মানে ধরো আমি তোমায় রিসেন্ট বলছি যে আমার ধরো তারা ডিসাইড করেছে কোনো একজন মহিলার সঙ্গে আমাকে দেখা গেছে, অনেকবার দেখা গেছে, আমার সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে কথা উঠেছে, তারা অ্যাকসেপ্টেন্স দিয়ে দিয়েছে এনার সঙ্গে তুমি থাকবে, হয়তো আমি থাকবো, হয়তো তারা একটা অন্যরকম জায়গাও তৈরি করেছে, তার ইন বিটুইন যদি আমার কোনো বন্ধু এবং সে যদি মহিলা হয় তা তোমার সঙ্গে 2-3 দিন একটা ছবি দিলাম, দেখেছো সেটা একদম খারাপ, আবার নতুন মেয়ে, দেখলে? সো ইউ ক্যানট ডিল উইথ দ্যাট। একদম। এবার আমি আমার এরকম খুব বেশি হলে বন্ধু বান্ধবদের বলি ভাই কিছু মনে করিস না, আমার কিছু করার নেই। এবার আমি অধিকাংশ সময় কমেন্ট পড়ি না, যখন পড়ি মাঝে মাঝে একটা রিয়াক্টও করি, আবার কোনো সময় করি না, তখন ওই প্রথম দিকটা ভাবি যে নিজেকে এত ইম্পর্টেন্ট দেওয়ার কোনো দরকার নেই, যা খুশি হচ্ছে হোক, কিছু যায় আসে না। মানে মিসকনসেপশন আছে, থাকুক, তোমরা ইউ নিজেরাই ক্যানট সময় অনুযায়ী চেঞ্জ দ্য বুঝে যাবে। ওয়ার্ল্ড। মানে আজকে আমাদের কাছে যেমন এই সারা পৃথিবীতে সব থেকে খারাপ এবং বাজে জঘন্য লোকজন থাকে পাকিস্তান, হুম, হুম, তাই তো? হুম, পাকিস্তানিদের কাছেও তাই। হুম। আবার প্রচুর সিনেমা দেখিয়েছে, ওদের মধ্যে কিছু লোক আছে, কিছু ডকুমেন্টারি আমি দেখেছি, কিছু লোক আছে যারা ভাবে যে এখানকার লোকজন ভালো, এখানকার কিছু লোকজন আছে, ওখান কিছু লোক ভালো, পলিটিক্যাল সিনারিও এরকম। তো কে বসে দায়িত্ব নিয়ে চেঞ্জ করবে সবকিছু? কি যায় And আসে? তুমি পারবেও না, আমি বলতে পারবেও পারি। না। সেটাই। সো যে যেমন ভাবছে ভাবুক। হ্যাঁ, হ্যাঁ। যারা আমাকে ভালো ভাবার ভালো ভাববে, যারা আমাকে খারাপ ভাবার খারাপ ভাববে। ইউ আর একদম। ফ্রি। আচ্ছা, অনেক ধরনের চরিত্র করেছো, অনেকের সঙ্গে কাজ করেছো। আগামী দিনে এমন কারা রয়েছেন, পরিচালক, অভিনেতা যাদের সঙ্গে তুমি কাজ করতে চাও, তোমার স্বপ্ন রয়েছে যাদের সঙ্গে আমি একটা কাজ করতে পারলে আমার খুব ভালো লাগতো বা আমি আগামী দিনে কাজ করতে চাই? প্রচুর লোক আছে। কারা, কারা? কলকাতায় আছে, বম্বেতে আছে কারা ইভেন। বলো? আ আমি কৌশিকদার সঙ্গে কাজ করতে চাই। শ্রীদার সঙ্গে ২ বার কাজ করার জায়গা তৈরি হলেও ফাইনালি হয়ে ওঠেনি। আ আমারই অক্ষমতায় হয়ে ওঠেনি। আ সৌকার্যের সঙ্গে কাজ করতে চাই। এই নতুন ছেলে যে একাডেমি অফ ফাইন আর্টস বানিয়েছে, হুম, হুম। জয়ের সঙ্গে কাজ করতে চাই। তথার সঙ্গে তো বারবার কাজ করতে চাই। বম্বেতে ইমতিয়াজ আলী, বম্বেতে প্রচুর লোক আছে। আদিত্য বিক্রম মোটওয়ানে আছে। মানে প্রচুর লোক, প্রচুর লোক, প্রচুর লোক। আর অভিনেতা? অভিনেতা কার সঙ্গে কাজ করতে চাই? এরকম কোনো কিছু আমার মাথায় নেই। আমার মানে এনিওয়ান, আমি এটা নিয়ে আমি কখনো কিছু ভাবিনি। ওকে। আগামী ৫ বছরে নিজেকে কোন জায়গায় দেখতে চাও? লাইক তুমি খুব একটা যে প্ল্যান করে এগিয়েছো তা নয়। তোমার কাছে কাজের অফার এসছে, যেরকম এসছে তোমার ভালো লাগলে তুমি করেছো, ভালো না লাগলে সেটা ছেড়েও দিয়েছো। আগামী ৫ বছরে নিজেকে কোন জায়গায় দেখতে চাইছো এখন? মানে এই জায়গায় এসে? কোন জায়গায় দেখতে চাইছি? হুম, হুম। আ আমার ঝুলিতে যেন কিছু ভালো সিনেমা থাকে। আচ্ছা। মানে ভালো কিছু সিনেমায়। ভালো কিছু সিনেমা থাকে। যে সিনেমার কথা চিরকাল, যে সিনেমার আমি পার্ট, যে সিনেমা চিরকাল মানুষের মনে থেকে যাবে। এরকম কিছু ছবির আমি আ ছবির সাথে থাকতে চাই। কিন্তু সেটা এখন অব্দি যে কাজগুলো করেছো সাধারণ মানুষ তো পছন্দ করেছে। বেশ কয়েকটা চরিত্র তোমায় পছন্দ করেছে। তার হুম। মধ্যে এরকম কোনো চরিত্র নেই যেটা মনে হয়েছে সাধারণ মানুষ সবসময় মনে রাখবে? যেগুলো হ্যাঁ, অলরেডি করেছো? আমি সিরিয়ালের ক্ষেত্রে এটা পেয়েছি। হুম, টু হুম। বি ভেরি অনেস্ট। আমি অনুজ করতে গিয়ে পেয়েছি, আমি অনিকেত করতে গিয়ে পেয়েছি। আ অনিকেত করতে গিয়ে তো আমি মানে উড়িষ্যাতে গিয়েছিলাম পুরীতে, আ মন্দিরে পুজো দিতে আরকি। আ পুরীতে যেভাবে লোকজন আমাকে চিনেছে এটা আমার কাছে খুবই আনএক্সপেক্টেড ছিল আরকি। মানে যেহেতু ওটা উড়িয়া ভাষাতে ডাব করে চলে এখন, কোন গোপনে মন ভেসেছে। সো আমি পুরীর ভেতরে, হুম, হুম। মন্দিরের ভেতরে আমি খুব কম বললেও প্রায় ৩০-৪০ জন আমার সঙ্গে এসেছে, কথা বলেছে। যেহেতু ছবি তোলা ওখানে অ্যালাও নেই, ফোন হুম, বাইরে রেখে যেতে হয়। হুম, হুম। তো ওদের ভাষাতেই বলছে। তারপরে আবার বুঝতে পারছি, বুঝতে পারছি না বলে হিন্দিতে বলছে। আ বাট আমি ওদের চোখে অদ্ভুত একটা ভালোবাসা দেখতে পেয়েছি। Instagram এ দেখতে পাই, Facebook এ দেখতে পাই। পেয়েছি মানে সিরিয়ালের ক্ষেত্রে আমি টাচউড, মানে অডিয়েন্স সিরিয়ালে আমাকে যে ভালোবাসা দিয়েছে সেটা আমার কাছে অনস্বীকার্য। মানে অনুজ রীতিমতো গ্রে একটা ক্যারেক্টার করতাম আমি। কিন্তু the kind of a buzz it has created on that particular time because when he got died, তারপরে আমি নতুন চরিত্র করতে এলাম ওর ছেলে হয়ে, but did not clicked. লোকজন অ্যাকচুয়ালি টিভি দেখা বন্ধ করে দিল শোটা। That was massive. মানে ওই ক্যারেক্টারটাই সবার মনের মধ্যে রয়ে গেছে। বাকি অন্য
কিছু শেড নিতে পারছে না তারা। না, এই জন্য আমি এইবারে সিরিয়ালটা শেষ হওয়ার পরে আমি একটু ব্রেক নিতে চেয়েছি। তার জন্য এই সিনেমা করা, ওয়েব হুম। করা, এইগুলো করা। কারণ কি হচ্ছে, এবার অনিকেতের রেশ থাকতে থাকতে যদি আমি একটা নতুনে ঢুকি, আমি হয়তো ঢুকবো আবার অন্য কিছুতে, তাহলে কি এই যে 2-3 মাস গ্যাপটা পেলো, মানুষের ব্রেনটা একটু ফ্রি হলো। একদম, সো ইট উইল বি ইজিয়ার ফর দেম টু অ্যাডাপ্ট মি ইন আ নিউ ক্যারেক্টার। একদম। সো আই শুড গিভ দেম দ্যাট স্পেস। মানে ওই যে হয় না, আমরা যখন কোনো পারফিউম কিনতে যাই, কয়েকটা পারফিউম নেওয়ার পরে মানে পুরো ব্লক হয়ে যায়। ব্লক হয়ে তখন ওই যায় না? কফি বিনের তারা একটু দেখে জাস্ট অভ্যস্ত যে অনিকেতের বাবা এ, এবং তারা তো একদম। বিশ্বাস করে প্রচন্ডভাবে, এত নিজেদের সঙ্গে আত্মস্থ হয়ে যায় চরিত্রগুলোর সঙ্গে। এ অনিকেতের বাবা, এ বউ, এ মা, এ ও অমুক, কত সুখ। হঠাৎ করে তাকে জাস্ট 1 সপ্তাহের মধ্যে কি 2 সপ্তাহের মধ্যেই দেখছে তার পুরো ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। হুম, আমাকে বললেও তো আমার একটু সময় লাগবে। সময় লাগবে। ওই আমার মনে হয় যে ধাতস্থ হতে, এই যেটা যে বাংলায় স্পেসটা বলে। পেলো, এইবারে কোনো নতুন একটা ফ্রেশ লোক আসছে, ফ্রেশ ফ্যামিলি আসছে। উইল বি ইজিয়ার ফর দেম অ্যাজ ওয়েল। যে কিছুক্ষণ আগে পুরীর মন্দিরের কথা বলছিলে। তোমার পার্সোনালি কি পছন্দ? ফেম না প্রাইভেসি? কোনটা তোমার পছন্দের? বোথ। বোথ। কোন, কোন ক্ষেত্রে? মানে কখন কোনটা পছন্দ? Only for work, it's fame, but only for work, not personal relationship. Only for work. Privacy, আমি নিজে খুবই প্রাইভেট পারসন। আচ্ছা। হ্যাঁ, জীবনের এমন অনেক সময়, অনেক কারণে, চাইতে না চাইতে প্রিভেসি ভেঙেছে। সবসময় যে তাতে আমার হাত ছিল তা নয়। কিন্তু আমি চাইনি। আমি কখনো চাইনি। আমি ওকে। জীবনটা বাঁচতে চাই একটা অভিনেতার জীবন। যে জীবনটা, আমি এমন কোনো জীবন বাঁচতেই চাই না যে আমি বলবো না যে তুই চলে যাবি, তোর কাঁচ থেকে যাবে। আরে ও থেকে গেলেও মানুষ অ্যাপ্রিশিয়েট করছে, আমি তো বেঁচেই নেই, ও থেকে হবে কি? আমি তার থেকে আমার ফ্যামিলি লাইফ সুন্দর করে কাটাতে চাই। আমি নরমাল ভাবে বাঁচতে চাই, এরকম ভাবে আমি বাঁচি। কিন্তু সেটার মধ্যে একটা অভিনেতার জীবন আলাদা করে আমার চুজ করা। ইটস পার্ট অফ মাই লাইফ, একদম। নট মাই হোল লাইফ। যখন ১ম এই ইন্ডাস্ট্রিতে এসেছিলে বা কাজ করতে শুরু করেছিলে, অভিনয় করতে শুরু করেছিলে, আর এখন অনেকটা পরিবর্তন হয়েছে। তোমার লুকস ওয়াইজও ডেফিনিটলি হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে। ক্যারেক্টার ওয়াইজ তুমি অনেক কিছু শিখেছো। তো তার মধ্যে একটা দৃঢ়তা আসে। চেঞ্জ হতে, হতে অনেক সময় কনফিডেন্সটা বাড়ে, সেগুলো হয়। এই গোটা জার্নিতে এমন কোনো মানুষ রয়েছে যে তোমাকে পুরো এই চেঞ্জে তোমাকে হেল্প করেছে? না, অ্যাপার্ট ফ্রম মি। ওকে। মানে পুরোটা তোমার গড়া। হ্যাঁ। নিজেকে নিজে কাজ করতে, করতে ঠকেছো, শিখেছো, জেনেছো, সবটা নিজে নিজেই হ্যাঁ, করেছো। হ্যাঁ, সো সেলফ মেড পারসন আই ক্যান হ্যাঁ। সে। এটা আমি একদম ভাউচ করে বলতে পারি। মানুষ এসেছে, চলে গেছে। আ কেউ ক্ষণিকের জন্যে, কেউ কিছুদিন, দীর্ঘদিন তার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, সঙ্গে থেকেছে। কিন্তু নোবডি স্টেড। একমাত্র বাট আমিই হোয়াই? আমার সাথে ছিলাম। মানে এরকম কেন? নোবডি স্টেড মানে উইথ ইউ কেন সেরকম নয় কেন? কি মনে হয়েছে? I don't know. আমি সেটার পেছনে ছুটিও নি। কোথাও কারণ মনে হয়েছে আমার যে মনে হয় যে সবকিছু তোমার হাতে নেই। সবকিছু তুমি আমাকে ধরো আজকে বললে, "রমজায় অমুক দিন এসো। We'll talk, we'll chat." I said yes. But something happens. যেমন আমার এই ০.৫ ঘন্টা আগে আসার কথা ছিল, আমার ডাবিং এ একটা কারেকশনের জন্য আমার ০.৫ ঘন্টা থেকে হতেই পারতো, যেটা খুব ভয়ঙ্কর পজিশন, আমাদের কালকে ছাড়তে হবে। আমাদের মধ্যে একটা কলিশন তৈরি হলো। তোমাকে বলেছিলাম আসবো, আসতে পারলাম না। তুমি ভুল বুঝলে। কিন্তু আল্টিমেটলি আমার আসাটা কিন্তু হলো না। হুম, হুম, আমি তো আসতে চেয়েছিলাম। তুমিও চেয়েছিলে আমি যাতে আসি। হুম। কিন্তু আসাটা হলো না। সো সব তো আমাদের হাতে নেই। সবটা তুমি ডেস্টিনির উপরেই ছেড়ে দিয়েছো। ইউনিভার্স হ্যাজ অলরেডি ডিসাইডেড সামথিং ফর ইউ। আর যত দিন গেছে, মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রমজা বিষ্ণুকে যদি আমি যেখান থেকে দেখি, যেভাবে আমি ভাবি, আমার কাছে সমস্তগুলো অনেক বেশি ইজি ভাবনা। সেইজন্য আমার মাথায় সেজন্য প্রেশার অনেক বেশি পড়ে। মাঝে, মাঝে এত ভাবতে শুরু করে দিই। হ্যাঁ, ওভারথিংকার? ৪ নম্বর, তারপরে রাহু, ওহ! ওভারথিংক করতে তো বাধ্য। সেটা তো ওকে। ওটাও আমার খুব একটা হাতে নেই। বাট ইয়েস। But ওকে। overthink is not like on every emotion. It's about the whole world. এবং সেটা চলতে থাকে মানে anonymously, সেটা নিয়ে পড়াশোনা চলতে থাকে, তার সঙ্গে আরো ১০ টা জিনিস চলতে থাকে। মানে কেন অনন্ত আম্বানি একটা ঐরকম আ জায়গা বানিয়েছে, যেখানে এত পশু-পাখি, একদম। এত গাছ, এত জল কেন বানিয়েছে? কারণ ও জানে যে আগামী ৪০ বছরে কি ৩০ বছরে ওই জল, ওই হাওয়া, ওই গ্রিনারির কি ভ্যালু হতে চলেছে। ট্রু। এবার এইটা একটা নরমাল লোক মানে যে কারোর কাছে যে ওভার থিঙ্কার কিংবা সবাই এটা নিয়ে ভাবছে না তো। আমি এটা নিয়ে কিন্তু পড়াশোনা করে যাচ্ছি। আমার কি ইন্টারেস্ট?
গুড, দ্যাটস গুড যে এই জিনিসটা নিয়ে তোমার ইন্টারেস্ট রয়েছে। একটা দারুণ বিষয় নিয়ে তুমি ইন্টারেস্টের কথা বললে। এটা নিয়ে একটা মানে অনেকক্ষণ আলোচনা করা যেতে পারে এমন একটা টপিক। কিন্তু আমাদের যেহেতু সময়টা সীমিত তো তো তোমার এত অডিয়েন্সকে আমি এখন বলে দিতে পারি আমার তরফ থেকে আমার রিসার্চ আমার পড়াশোনা বলছে যে ডাউন দ্য লাইন 20 ইয়ার্স যত মিনারেল যারা শেয়ার টেয়ার কেনে আর কি মিনারেল ওয়াটারের কোম্পানি আছে কিংবা এয়ার পিউরিফায়ার কোম্পানি আছে আম, এই টাইপের যা যা আছে আর কি যেগুলো হুম। পিউরিফিকেশন হাওয়া জল ফল নিয়ে আছে তার শেয়ার এখন খুব সস্তায় পাচ্ছে যত পারো কিনে নাও কিনে তাই? চুপচাপ ছেড়ে দাও 20-25 বছর ধরে মালামাল হয়ে যাবে এটা দারুণ একটা ইনফরমেশন। যেহেতু রিসার্চ করে বলছে সেহেতু আমরা ধরে নিতে পারি যে এটা গুড মালামাল ফর হয়ে যাবে একদম। সিরিয়াসলি বলছি ওকে। আচ্ছা, প্রথমেই তোমার সঙ্গে যখন আড্ডা শুরু করেছিলাম তখন প্রথমেই একটা ইনসিডেন্টের কথা বলেছিলাম যেটা হলো একটা ভৌতিক ইনসিডেন্ট। তুমি বিলিভ করো এগুলোতে? See, it's not about it doesn't depend on my belief. If you believe in God, you have to believe in something else as well. ইয়েস। Correct. So I believe in energy. For me, God in any form, in any religion, it's an energy. হুম। So energy exists. Ultimately, in the whole world, we all are same. It's only one energy. একদম। মানে যেটা এক্সিস্ট করে ঠিক আছে কিন্তু সবাই তো সেটা ফিল করতে পারে না। তুমি সেটা ফিল করেছিলে যেটা আমি সেই সময় একটা হুম। ইনসিডেন্টে শুনেছিলাম। হুম। সেই এক্সপেরিয়েন্সটা একটু ছোট করে বলো। সত্যি কি তুমি কিছু একটা মানে ফিল করেছিলে যেটা আনইউজুয়াল নরমালের থেকে অনেকটা বাইরে এবং সেই এনার্জিটা সকলে ফিল করলে খুব স্পোর্টিংলি নিতে পারে তাও নয়। অনেকে ভয় পেয়ে যায়, অনেকে একটা No, I didn't get scared. আমি তো ওই ঘরেই ট্রমাটাইজড শুতাম হয়ে যায়, সেটাও হওনি। আমি ওই ঘরেই শুতাম তোমাকে তারপরে সেটা কখনো ডিস্টার্ব করেনি, মেন্টালি ডিস্টার্ব করেনি? না কারণ আমি মনে করি যে যদি আমার কিছু করার থাকে হওয়ার থেকে সেটা হবে আই ক্যানট স্টপ মানে আমি এই ঘরে শোবো না পাশের বাড়ি গিয়ে যদি শুই সে হবে না এরকম তো কোনো ব্যাপার নেই ইয়েস। যদি আধিপত্য ওইখানটায় কিছু একটা অন্য এনার্জি থাকতে প্রথম দিন থেকে বুঝ আমার বাড়িটা প্রচন্ড পজিটিভ ভাইব প্রচন্ড মানে পজিটিভ ভাইব আমি ওকে। যেদিন নিয়েছি যেদিন আমি ঢুকেছি আমি সেদিন ঢুকে আমি না ওটা খুব ফিল করতে পারি দিস নাইস বিকজ সানলাইটস আর কামিং ফ্রম এভরিওয়্যার অফ মাই প্লেস ওকে। দিস ইজ ভেরি পজিটিভ মানে দুপুর বেদুপুর বলছি মানে গরমকালে বিকেল তোমার 7টা-5টা অব্দি লাইট জ্বালাতে হয় না ঘরে এত এয়ারি, ঝকঝকে এত লাইট তকতকে আসে। এত সেখানে কোনো অন্য কিছু হতেই পারে না ওকে। আমি তারাপীঠের শ্মশানে দীর্ঘদিন কাটানো লোক সাধু সঙ্গ করা লোক ও, দিনের পর দিন আমাকে এগুলো কিচ্ছু করতে পারবে না আমি জানি বাট হোয়াট ওয়াজ দ্য ইনসিডেন্ট? কি হয়েছিল? সামথিং হ্যাপেন সেগুলো নিয়ে যে পরে কাজ করেছে আমি বলাটা বারণ শুধু এটুকু আমি বলতে পারি যে শেষে আমি শুধু বুঝতে পারছিলাম সি এভরিবডি হুজ এভার শি ওয়াজ বাট when I had a chat with her হুম, হুম। সো কি হচ্ছিল প্রথমবারে একটা কিছু হয়ে গেছে তাদের চলে যায় তারপরে কিছু ক্রিয়া যেটা হয় হুম, আমি মাজারে গিয়েছিলাম আমার একজন ফ্যান পুজো দেয় এক জায়গা থেকে তো আমি সবার কাছ থেকে ভালোবাসা নিয়ে সবটা আমি হুম, রাখি আমার বাড়িতে হুম, আমার বাড়িতে সব ছিল আহ, আমার এক বন্ধুর ওয়াইফ মুসলিম সো সে আমাকে কিছু বলে হ্যাভ ডান দ্যাট অ্যাজ ওয়েল হুম, বিকজ ওই যে বললাম আমি এনার্জিতে বিশ্বাস করি হুম, হুম, এবং প্রত্যেকটা শব্দ সে তুমি সংস্কৃতে বলো বাংলায় বলো উর্দুতে বলো দ্যাট ভাইব ম্যাটার্স একদম। তুমি যে উচ্চারণটা করছো এই যে উচ্চারণটা হয়ে গিয়ে একটা যে কুণ্ডলী পাকে একটা ভাইব তৈরি হচ্ছে দ্যাট ম্যাটার্স দ্য মোস্ট আদারওয়াইজ কিন্তু হোয়াট ইজ আমার মন্ত্র সেটা তুমি আমি যেমন রোজ এভরিডে হনুমান চালিসা পাস করি আজকে থেকে না অনেক এই ছোটবেলা থেকে সেম উইথ মি। হ্যাঁ মুখস্থ আমার ঠিক আছে একদম। তো ওই ভাইবটা আমায় খুব এনার্জি দেয় দ্যাট ভাইব হুম, হুম, সেই উচ্চারণটা স্পষ্ট করে ওই বলার তো সেম ভাবে ওগুলো যখন করি তো 2-3 দিন পরে বুঝতে পারি ওরা এবার যখন এসে এক্সপেরিমেন্ট করে একটা টিম ওরা দেখতে পায় যে দাদা আমরা সবকিছু করে ফেলেছি আমরা কিছু পাচ্ছি না হুম, হুম, প্রথমবারটা একটা অন্যরকম কিছু হয় কারণ কিছু তো হয়েছে আমিও জানি কারণ অলরেডি তার মধ্যে আমি বুঝতে পারছি বিষয়টা এরকমই হবে নাহলে পাওয়ার তো কথা কারণ আমি তো বাকিটা জানি হুম, হুম, লাস্ট ওরা যখন চলে যাচ্ছিল এইটা আমি বলি ওটা ওদের ভিডিওতে ওরা শুট করেছিল ইলেকট্রোম্যাগনেটিক রে বলে একটা মেশিন Yes. হয় ওরা ওটাতে লাস্ট বলে বেরিয়ে যাচ্ছে বাকি হুম, সব হুম। টেস্ট হয়ে গেছে হুম, nobody responds so I was fine very বেশ মজার let me just try this তা আমি কি আমি কথা বলি and যেই কথা বলি ইট কানেক্টেড ওরা ধমকে ওরা না না কোনো ভুল হতে পারে আমরা চেক করি মানে এটা হতে পারে না আমরা বলছি বলবো না আবার ওরা ট্রাই করছে কিছু হচ্ছে না সব চেক টেক করলো আবার আমি বলছি আবার কানেক্টেড তারপরে আমি যা যা বলছি
ধরো আমি বললাম যে ইফ ইউ রিয়েলি এক্সিস্ট প্লিজ এই কাটাটাকে ধরুন 10-এ আছে এটাকে 15 করে দিন প্লিজ, তো হুম, আই উইল হুম, আন্ডারস্ট্যান্ড হুম, দ্যাট হুম, ইউ আর হিয়ার। হুম। মানে কমিউনিকেশনটা তোমার সঙ্গেই শুধু আমার হচ্ছে। সাথে হচ্ছে। বলল দাদা ছেড়ে দাও, ওরা না ভয় পেয়ে গেছে, মানে এরকম হয়নি দেখেনি, ওরা সব সাইড হয়ে গেল একদিকে দূরে, একদম। শুধু আমার সাথে আছে। আমি তাকাচ্ছি হাসছি, ভালো করে আমি বলছি যদি ক্ষতি করার থাকতো ক্ষতি করে ফেলতো, করে নিত। সামটাইমস দিস এনার্জিস অলসো ওয়ান্টস টু কমিউনিকেট, ইয়েস। অ্যান্ড কমিউনিকেট করতে চাইছে বলেই ও কিন্তু বাকি অনেক কিছু জিনিস বাড়িতে করছিল। ও যদি কমিউনিকেট করতে না চাইতো, ও যদি অন্য কিছু চাইতো, কিংবা ওকে যদি অন্য কোনো কারণে পাঠানোও হয়ে থাকে, আমি সেই টপিকে এই মুহূর্তে যাচ্ছি না কারণ সেটা আলোচনা করা বারো, নিশ্চয়ই আমার সঙ্গে কমিউনিকেশনে কিংবা আমার সঙ্গে ভাইবে অত দূর অব্দিও হিট করতে পারেনি। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে তুমি যদি ভালো হও, দেয়ার ইজ সামওয়ান হু উইল প্রোটেক্ট ইউ। ডেফিনেটলি। ভাই আমি জেনে বুঝে কারো কোনো ক্ষতি করেনি, আমি ওই ওই আত্মবিশ্বাস আমার ভয়ঙ্কর আছে। তো তারপরে আমি যখন লাস্টে বললাম দেখুন আপনার সঙ্গে তো আমার দেয়া দেওয়া নেই, উইথ ডিউ রেসপেক্ট আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনি প্লিজ চলে যান এখান থেকে, আর কোনোদিন যেন আপনার সঙ্গে আমার কোনো দেখা সাক্ষাৎ কোনো কমিউনিকেশন না হয়। এইবার বলছি আমি যতটা আসছে আর আসছেন, দ্যাট টুক অ্যারাউন্ড 10 মিনিটস, লাস্টলি ওটাই কি হিট করলো, মেশিনটা বন্ধ হয়ে গেল। ওকে। And everybody felt something, it's a very fresh air, relief. একদম। আমি কিছুটা জানতাম সে সময়। কারণ সে সময় যার কথা বলছো ঈশিতার সঙ্গে একটা সেটার সঙ্গে। পডকাস্ট আমি করেছিলাম। ঠিক আচ্ছা। সেই মোমেন্টে যখন ইনসিডেন্টটা হয়েছিল মানে ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে হোয়াট হ্যাপেন্ড? They ও are really আমাকে good. হ্যাঁ, তখন বলেছিল খানিকটা Yeah. ইনসিডেন্টের কথা। এনিওয়ে ফিরে আসি তোমার কথায়। বিকজ সেটা একটা ইনসিডেন্ট যেটা তোমার সঙ্গে হয়েছিল তো ভেবেছিলাম যে যখন তোমার সঙ্গে সামনাসামনি দেখা হবে জিজ্ঞেস করব। তো দ্যাটস ডান। আচ্ছা এবারে বলো তোমার কাছে ভালোবাসা কি? Respect, responsibility. অ্যান্ড তোমার কাছে রোমান্টিসিজম কি? Time. টাইম? ডিসক্রাইব করো একটু। You have to have time for each other. দ্যাটস রোমান্টিসিজম। Yeah. ওকে। তোমার লাইফে এই মুহূর্তে সবথেকে ভালোবাসার মানুষ কে? আমার কাছে এই মুহূর্তে সবথেকে ভালোবাসার মানুষ ২-৩ জন আছে। হতে পারে কারা? মানে তুমি যদি ডেফিনিটলি বলতে চাও, আদারওয়াইজ ইউ ক্যান স্কিপ দ্য কোয়েশ্চেন। শোনো আমার এরকম কোনো ব্যাপার নেই। আহ, আমার ফ্যামিলি, আমার মামা বাড়ি, আমার খুব কাছের একজন মানুষ, এবং আমার খুব হাতে গোনা ২-১টা বন্ধু। বন্ধু কারা ইন্ডাস্ট্রিতে? তবে ইন্ডাস্ট্রিতে কালিগ হয়, বন্ধু হয় না। আমি খুব লাকি, আমি ২-১ জনকে পেয়ে গেছি। খুব লাকি। তার মধ্যে একটা নাম তথাগত। আচ্ছা। আমি চোখ বন্ধ করে ভাউচ করতে পারি আমার যেকোনো খারাপ সময় আমি জানি হাতটা এসে আমাকে ধরে নেবে। আমি জানি সেটা। অদম্য অধিকার আছে আমারও, ওরও। এছাড়া আরো অনেক বন্ধু স্থানীয় আছে, কিন্তু সেইভাবে আমি বলতে পারবো না। একদম। কিছুক্ষণ আগে সামওয়ান স্পেশাল বললে, যিনি তোমার ভালোবাসার খুব মানুষজন। আর তার আগেই তুমি বলে দিয়েছো যে ইউ আর এ প্রাইভেট পারসন। তো এর বাইরে আর আমি জিজ্ঞেস করতে পারছি না। বাট আমার দর্শকরা তো বলবে, মানে জানতে চাইবে যে কে সেই মানুষটা যার কথা রণজয় বলেও বলল না। তো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান সে। I think they are enough intelligent to understand. ওকে, দ্যাটস আ গুড আনসার। আচ্ছা জীবনে কখনো দুঃখ পেয়েছো? দুঃখ তো একটা দারুণ জিনিস, পাওয়া উচিত। দুঃখ পেয়েছো? আর ইগো মানুষকে গ্রো করতে সাহায্য করে, ভীষণ দরকার। কোন শুনেছো সাকসেস একটা মানুষকে গ্রো করতে সাহায্য করেছে? হবেই না। দুঃখ, ইগো, ফেলিয়ার হেভি জিনিস। সেটা কিসে পেয়েছো? কাজে পেয়েছো? রিলেশনশিপে পেয়েছো? সবকিছুতে এক্সপেরিয়েন্স করে ফেলেছি আমি একবার। পিএইচডি করে ফেলেছে। দুঃখ দিয়েছো কাউকে? এবং আমি দেখেছি প্রত্যেকবার ইনিশিয়ালি ওই যে বললাম ওই লুপটায় যখন যাই মনে হয় যে এটা শেষ, কিন্তু আমি জানি আমি ফিরে আসবো। হুম, হুম। ঠিক আছে, প্রত্যেকটা ফেলিওর এবং এই যা 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 হয়েছে, ঠিক আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর যা হয়েছে, ইনিশিয়ালি রাগ হতো যে এরকম খারাপ কেন বলছে, এত খারাপ কেন বলছে, শুধু নিজেদের জায়গাগুলো ঠিক জায়গায় আসে, হোয়াট এভার হোয়াট এভার এভার, মানে কাজের ক্ষেত্রে বলছি মোস্টলি, যে কাজের ক্ষেত্রে ধরো কাজটা আমি ২ দিন পরে শুট করবো, আমি জানি হুম, আই এম অল প্রিপেয়ার্ড, আমি সব কাজ বাজ ছেড়ে দিয়ে বসে আছি, একদিন থেকে ক্যান্সেল করে দিল।
জাস্ট অন্য ফায়দার ব্যাপার জন্য, ঠিক আছে? আমি এটা কি করে হতে পারে, কেন করছে এটা, লোকটা কেন পেলে না, এই লোকটা আমি, কিন্তু এখন আমাদের ক্ষমা করলাম, ও নাথিং, ঠিক আছে, সল ডিস্টেন্স, আমি কি করতে পারি এই মুহূর্তে? লোকটাকে মেরে বলতে পারি তুই সিনেমাটা কর, কেন ক্যান্সেল করলি? কি করবো? ইটস ওকে। একদম। মানে নাও ইউ আর মোর ম্যাচিওর দ্যান হ্যাঁ, মানে বিফোর। কিছু যায় আসে না, আমি বলছি না, আমি এইটুকু জানি, না আমাকে মেরে ফেলতে হবে প্রাণে, মনের দিক থেকে তো আমায় মারতে পারবে না কেউ। মানে এগুলো তুমি কষ্ট পেয়েছো কাজের ক্ষেত্রে বলো বা দুঃখ সব পেয়েছো ক্ষেত্রেই, বিভিন্ন হ্যাঁ, সময়। হ্যাঁ। আই থিংক সবাই পেয়েছে কোনো না কোনোভাবে, কোনো না ডেফিনিটলি কোনো সবাই সময়। পেয়েছে। সো তবে যখন কেউ একজন তারকা থাকে মানে যারা অভিনয়ের মাধ্যমে সাফল্য লাভ করেছেন, যাদেরকে সাধারণ মানুষ খুব ভালোবাসেন, তারা দুঃখ পেয়েছে শুনলে সাধারণ মানুষ খুব কষ্ট পান। আচ্ছা এই মানুষটা দুঃখ পেয়েছে, কেন দুঃখ পেল? তো আমি সেই আমার জায়গা দুঃখ থেকে বিক্রি করতে চাই না। ট্রু। দুঃখ দিয়েছো কাউকে অনেস্টলি? হয়তো আননোয়িংলি দিয়েছি। না দিয়েছিলাম তো তাহলে তো আমি বিরাট বড় বিবেকানন্দ লেভেলের মানুষ হয়ে যেতাম। নিশ্চয়ই দিয়েছি কিছুর মধ্যে ভাবে। পরে হয়তো আমার কোনো রিয়ালাইজ করেছো? না, যেগুলোর একটা জীবনে একবার আমি রিয়ালাইজ করেছি যে আমি এটা ভুল করেছি। কি? সেটা বলতে চাই না আমি। কিন্তু আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। ওকে। আমি কিন্তু ভুল করেছি। রিয়ালাইজেশন এর পরে কি মনে হয়েছে যে অফ কোর্স ভুল তো আমি ফোন করেছি। করে বলেছি আচ্ছা বলেছো, যে, সেটা "ভাই সরি বলেছো। ভাই। সরি ভাই, আমি বুঝতে পারিনি তখন। আই এম সরি ভাই। আমি সত্যিই বুঝতে পারিনি।" আমি রিয়ালাইজ করেছি এবং একবার না আমি অনেকবার সরি বলেছি। ফোন করে বলেছি। দেখা করে বলেছি। বলছি, "ভাই একবার দেখা করি প্লিজ।" আ দেখা করে বলেছি যে, "সরি ভাই, আমি তখন বুঝতে পারিনি। আমার কোনো ইনটেনশন ছিল না ভাই এটা করার। আমি পরে বুঝতে পেরেছি যে আ তুই সিরিয়াস ছিলি। তুই যে ব্যাপারটা নিয়ে আমাকে বলেছিস, সে ব্যাপারটা তুই অনেকটা সিরিয়াস ছিলি কিন্তু আমি ছিলাম না। সরি ভাই, ভুল হয়ে গেছে। ডোন্ট গেট ওকে। হার্ট।" এরপরে সে ক্ষমা করবে না কি করবে না সেটা তার উপর। সেটা তার উপরে মানে তোমার পার্ট থেকে তুমি তোমার কাজটা করেছো। মানে সেটা নেই যে আমি দায়সারা হয়ে আছি তাই নয় যে আমি বললাম আর ছেড়ে দিলাম। I really meant it. একদম। আ যদি সুযোগ আসে জীবনে একটা কিছু জিনিস পরিবর্তন করার, নিজের কোন জিনিসটা চেঞ্জ করতে চাইবে? নিজের তো না গো, কিন্তু আ আমি মাকে খুব মিস করি। I wish I could bring her back in my life. যে মাকে হারিয়েছো? মা মানে আমার দিদা। আমার দিদাকে মা আচ্ছা, বলে ডাকি। আমার গর্ভধারিণী মা, উনি বেঁচে আছেন। আমি আচ্ছা, দিদার কাছে যেহেতু মানুষ আরকি, আচ্ছা, মা আচ্ছা, বলে আচ্ছা। হ্যাঁ, ওনাকেই তুমি ডাকি। কিছুক্ষণ আগে বলছিলে হ্যাঁ, দিদাকে মা হ্যাঁ। বলো। সো I really miss her. আমি ৬ মাস পরে কেঁদেছিলাম উনি চলে যাওয়ার ৬ মাস পর। আ সো I wish I could bring her back. মানে তোমার লাইফের অনেকটা পার্ট, অনেকটা অনেক, অংশ জুড়ে উনি ছিলেন। অনেক। ওকে। আম যদি একদিনের জন্য মিস্টার ইন্ডিয়া হওয়ার সুযোগ পেতে, তাহলে কার সামনে গিয়ে কি সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে? কার সামনে গিয়ে কি সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে? আহ মেবি পুরো ওয়ার্লড এর সামনে এসে বলা যে humanity is the biggest religion. Just forget everything. ওকে। এটা ভাস হয়ে গেল। যদি এটা পার্সোনাল লেভেলে নিয়ে আসি, Personally, তুমি একবার অ্যাজিউম করে নাও অনিল কাপুর আর শ্রীদেবী, তারপরে ইজি হয়ে যাবে তোমার পক্ষে। না, এরকম কাউকে গিয়ে আমার কোনো সারপ্রাইজ দেওয়ার কথা কোনো এখনো কিছু ইচ্ছে নেই। নেই? বা না, না। নো। আচ্ছা, অনেকেই তোমার প্রিয় অভিনেতা অভিনেত্রী রয়েছেন। হুম। তবে সবথেকে প্রিয় দুজন কারা? বাংলায় এবং সবথেকে প্রিয় উত্তম দুজন কুমার, কারা? সৌমিত্র চ্যাটার্জি, অঞ্জনা বসু, অপর্ণা সেন। আর মুম্বাইতে? প্রচুর আছে। প্রিয় কলকাতাতে এই সবথেকে। মুহূর্তে ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিকদাকে আমি ভীষণ ভালোবাসি অ্যাজ আ হিউম্যান বিইং, অ্যাজ অ্যান অ্যাক্টর, বোথ। আর খেলা দেখতে ভালোবাসো? হ্যাঁ, ভীষণ। প্রিয় খেলোয়াড় কে? একসময় সচিন প্রচন্ডভাবে। লেটার অন এম.এস ধোনি। আ বিরাট কোহলিকে পছন্দ করি। ধোনি ইজ আ কাইন্ড অফ আ ওকে। ইমোশন। কাজ যখন না থাকে একটা অবসরের দিন সবথেকে মানে কিভাবে কাটাতে চাইবে দিনটা? কি করতে চাইবে? ঠিক করি না এরকম কোনো কিছু। কি করো নরমালি সেদিন? বই পড়ি, নয় কিছু লিখি, নয় ল্যাদ খাই, সিনেমা দেখি। ওকে। যদি অভিনেতা না হতে
ধরো এত আপস এন্ড ডাউন, এত কিছু স্ট্রাগল ডেফিনেটলি করতে হয়েছে সেখান থেকে আজকে পৌঁছেছে, তাহলে না, কি না, হতো? আমি সরি, আমি তোমাকে ইন্টারাপ্ট করছি। আমি স্ট্রাগল শব্দটা একদম বিশ্বাস করি না। তাহলে আমি সবাইকে এটা বলি, আমি যেই বলে স্ট্রাগল হলো, আমি কোনো স্ট্রাগল নেই। আমাদের কারো কোনো স্ট্রাগল নেই। কিন্তু ওই যে হঠাৎ করে না, 15 না, দিনের ওটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত চাহিদা, হুম, আমার ইচ্ছা, আমি এটা পেতে চাই, আমি পাচ্ছি না। সেটা স্ট্রাগল হতে পারে না। স্ট্রাগল হচ্ছে যে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, ডেফিনেটলি। আ হাঁটতে পারে না। বেঁচে থাকা স্ট্রাগল। সেটা ওটা বেঁচে ও থাকার হ্যাঁ, স্ট্রাগল। ওটা বাট তোমার স্ট্রাগল। এক্সিস্টেন্স এর জন্য এইটা স্ট্রাগল হতে পারে না। এটা হচ্ছে আমার কাছে তো অপশন আছে। আমি তো চাইলেই আমার পেট চাওয়ার জন্য অন্য কাজ করতে পারি। আমি ঠিক। করছি না কারণ আমি চাই না তাই। আমার কাঙ্ক্ষিত জবটা আমার পেতে সময় লাগছে বলে সেটা আমার স্ট্রাগল হতে পারে। তাহলে ইন্ডাস্ট্রিতে যারা বলেন যে স্ট্রাগল করছেন, ওটাকে স্ট্রাগল ওটা করে দিয়ে একটা জায়গা পেতে হয়, না, তারা সেটাকে তারা দিয়ে ভুল হয়তো বলেন? ওটাকে ওই বিষয়টাকে অ্যাড্রেস করছে, তারা ভুল নয়। আ আমার এই শব্দটা থেকে একটু আপত্তি আছে বলে আমি বললাম। ওকে। তো ধরো এই যে তাহলে একটা জার্নির মধ্যে দিয়ে এসছো, সেটা কখনো ভালো হয়েছে, সেটা কখনো খারাপ হয়েছে। যদি অভিনেতা না হতে এই জার্নির মধ্যে দিয়ে এসে, তাহলে কি পেইন্টার হতে? না যে চাকরিতে ছিলে সেটাই করতে? I think পেইন্টার হতাম। I think so, and I was very serious about that as well. Very serious. আম শুধু সেই সময় টাকা পয়সার অতটা জায়গা ছিল না বলে ওটা নিয়ে আমি আর বেশি দূর পড়াশোনা করতে পারিনি। বিকজ সেই সময় পেইন্টিং নিয়ে পড়াশোনা করা প্রচন্ড হিউজ খরচা সাপেক্ষ ব্যাপার ছিল। আচ্ছা, সো I could not afford that টাইম। ওকে। খুবই চাপ হতো সেটা। তো সেই জন্যে বাট আমি যেভাবে যে পন্থার দিকে এগোচ্ছিলাম তাতে আমার মনে হয় যে আমি ওটাই করতাম। চাকরির এখন সাথে, সাথে। যদি সুযোগ আসে? এখন আমার মনে হয় না ওই মননটায় আমি আর আছি। আচ্ছা। The way I'm so much devoted on this profession, অভিনয় এবং এর সাথে, সাথে আরো কিছু ক্রিয়েটিভ কাজ যেগুলো আমি করি। আমার মনে হয় না যে আমার আলাদা করে মানে প্রফেশন হিসাবে আমার শখ, ইচ্ছে ওটা ওখানে একটা সাজানো আলমারিতে সাজানো একটা ইয়ের মতো থাক। আচ্ছা, এই অন্যান্য আরো অনেক কাজ করার কথা তুমি মেনশন করলে। অভিনয়টা বাদ দিয়ে আর কি করছো? কিসের সঙ্গে যুক্ত রয়েছো? একটা থিয়েটার আমি করি একক। আচ্ছা। সেটা করার সময় হয়ে উঠছে না। করব। দেবলিনার আমি একটা মানে আরো অনেকে আছে ২-৩ জন। আবার ২ পৃথিবী বলে একটা শো করছে। হুম, হুম। সেটাতে একটা গীতিনাট্যর মতো হচ্ছে রিপোর্টে। সেখান থেকে ৫ টা পারফরম্যান্স আমার আছে। আমার খুব তাড়াতাড়ি ইচ্ছে আছে যে একটা শো আবার করার আমার কিছু বন্ধুর সাথে। তার নাম আমি এখন মানে বলতে পারব না আরকি, যেহেতু ওটা হুম, ফিক্সড হুম, নয়। হুম। যেখানে আমার লেখা কবিতাটা আমি ১ বছর ধরে প্ল্যান করছি, এখনো করে উঠতে পারিনি। কিন্তু এখন একটা স্ট্রাকচারে এসেছি যেহেতু একটু ফাঁকা সময় যাচ্ছে। আমার কবিতা এবং ওদের গান। এটাকে একটা বাঞ্চ আপ করে we are planning to do something. ওকে, তার মানে বেশ কিছু প্ল্যান রয়েছে আগামী দিনে। হ্যাঁ, তা ওকে। রয়েছে। আ তোমায় যারা ভালোবাসেন তাদেরকে কি বলতে চাইবে? আমাদের পডকাস্ট যারা শুনছেন, যারা আজকে আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন, তোমার যারা ফ্যান তাদেরকে কি বলবে? লাইফ ইজ বিউটিফুল অ্যান্ড ডোন্ট টেক ইউরসেলফ সো সিরিয়াসলি। অ্যান্ড একটা জিনিস যদি সম্ভব হয়, প্লিজ বি সিভিক। আমাদের সিভিক সেন্স যতদিন যাচ্ছে খুব খারাপ অবস্থায় যাচ্ছে। আ আমরা যতই বলি সামাজিক, আমরা সামাজিকতার মানে পালন করতে যা করতে হয় কিছুই করি না কিন্তু। তো মোস্টলি এবং তারপরে গিয়ে আমরা রাজনৈতিক নেতাদের দোষ দিই। এটা সবথেকে বড় কথা যে রাজনৈতিক যে কোনো নেতাদের খুব তাড়াতাড়ি লোকজন দোষ দেয় না? আর তারা তো মঙ্গল গ্রহ থেকে আসেনি। সে তো তোর আমার ভিতর থেকে কেউ একটা গেছে। তুই ঠিক হ আগে। তুই যেমন হবি তুই সেরকমই তো পাবি। তাই না? True. So we have to be civic very much. The way we are polluting our nature, আ এবং সবাই তোমার কষ্ট হলে, তোমার ঘা লাগলে তুমি অন্যের উপর দোষ দিচ্ছ। বাইরে গিয়ে তুমিও একই কাজটা করছো। আগে নিজে শুধরাও, ২ টো ঘা খেয়ে এলে না হয়। তার পরের দিন তোমার বলার অধিকার থাকবে। এবং you have to redefine yourself from inside, not outside. Yes. আরেকটা জিনিস আমি জানি না বলা কতটা ইয়ে হবে। যে আজকাল প্রচুর লোক আমি দেখি সোশ্যাল মিডিয়া এসে ইউজ করে দুঃখ বিক্রি করে ভিউয়ার বাড়ায়। Is this so wrong yaar? So pathetic. Don't do that yaar. I'm sorry.
থ্যাংক ইউ সো মাচ রণজয়। থ্যাংক ইউ। তোমার যেহেতু মানে একটু তুমি একটা এমন জোনে রয়েছো যে জোনটায় তোমার একটা কাজ শেষ হয়েছে, নেক্সট কাজ শুরু করার মধ্যেখানে সেখানে খানিকটা সময় তোমাকে পাওয়া গেল বিকজ তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো। তা বাদ দিয়ে অন্যান্য অনেক কাজ করছো, সেখানের মধ্যে থেকে ছোট্ট একটু সময় পাওয়া গেল তোমার সঙ্গে আড্ডা দেবার। ভীষণ ভালো লাগবে তোমার সঙ্গে কথা বলে। আমারও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ বাঞ্ছারাম, আমাদের গিফটিং পার্টনার বাঞ্ছারামের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার রণজয়ের জন্য। আরে বাপরে! এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। যদিও আমি শুনেছি তুমি নাকি খুব ডায়েটে আছো। না ডায়েটে নাই, মিষ্টি খুব একটা খাই না, কিন্তু আমার বাড়িতে ওয়াও অন্য জিনিস। অনেক কিছু আছে, মিষ্টি Hey, this is nice. আছেই, ডেফিনেটলি মিষ্টির সঙ্গে বাঞ্ছারামের তরফ থেকে অন্যান্য অনেক কিছু আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আর রয়েছে দেবী আনলিস্টের ওকে। তরফ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার তোমার জন্য। থ্যাংক ইউ। মোস্ট দেখতে ওয়েলকাম। ব্যাপারটা। মোস্ট ওয়েলকাম। আমার আজকে দারুণ লাগলো রণজয়ের সঙ্গে এই আড্ডায়, কারণ অনেক কথা অনেক কিছু শিখলাম। আমার প্রত্যেকের সঙ্গে যখন কথা বলি আমি কিন্তু অনেক কিছু শিখি তাদের কাছ থেকে। সো আমার দারুণ লাগলো। আপনাদের কেমন লাগলো আমাদের এই এপিসোড কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেবী আনলিস্ট সাবস্ক্রাইব করবেন, এভাবেই সঙ্গে থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।